এবং প্রথম যখন আপনি বুক খুলে হার্টটা দেখলেন এবং জানেন যে এই মানুষটাকে আমার সার্জারি করতে হবে, তো সেই ফিলিংটা আপনার কেমন ছিল? সবাই বলেছিল যে অপারেশনটা করিস না, করলে বেরোবে না, বেকার, তোর গায়ে ব্লেম যাবে। তখন ওই যে হলো আমি ইয়াং, তখন আমাকে আউট অফ দ্য ওয়ে গিয়ে ভালো কিছু করে নিজেকে এস্টাবলিশ করতে হবে। নেক্সট ডে হি ওয়াজ ফাইন। যে আপনারা নাকি শুনেছি কম টাকা দিলে বেশি কাটেন, বেশি টাকা দিলে কম কাটেন। এই যে কম কেটে অপারেশনের যে হার্ডওয়্যারটা, ধরুন আপনি যদি বলেন রোবট বা ধরুন MICS এর যে যন্ত্রপাতিগুলো, দে আর ভেরি এক্সপেন্সিভ। তো ওরা একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার আছে, সেটা ফ্রি কি করে হয় বলুন? আচ্ছা, আপনাদের হার্টে ঢোকার রাস্তা কোনটা? আপনারা কি পাঁজরটা কাটেন? এরকম একটা জিনিস আছে, নিচে এখানটা আছে, এখান থেকে লাগিয়ে চাঁ করে, অ্যান্ড ইট টেক্স মানে কি বলবো লেস দ্যান আ মিনিট। হার্ট ট্রান্সপ্লান্টের কি অবস্থা এখন আমাদের দেশে? দেখুন, ডিফারেন্স বিটুইন অন্য ট্রান্সপ্লান্ট আর হার্ট ট্রান্সপ্লান্ট হচ্ছে গিয়ে যে ডোনার হবে সে কিন্তু তারপরেতে আর ফিরবে না। যে ডোনার হবে সামওয়ান উইথ আ হেলদি হার্ট অ্যান্ড আ ডেড ব্রেন। আগে থেকে যদি আমি একটা দুটো স্টেন্ট যদি এরকম যেরকম কিনে রেখে দিতে পারি, আমার মনে হয় তার থেকে ভালো হবে স্টেন্ট কোম্পানির শেয়ার কিনে রাখবো। এটা একদম দারুণ বলেছেন। এই কার্ডিওভাস্কুলার সার্জনরা কোন দেহের কোন কোন অঙ্গ আর কোন জায়গাটুকুতে কাজ করতে পারে? তো আমরা শরীরে সব রকম ব্লাড ভেসেলের উপর কাজ করি। এই ফুটো করে যে কাজ করেন, এই যে কুচকি ফুটো করে, হাত ফুটো করে একদম সোজা চলে যাচ্ছেন হার্টে, তো এই কাজগুলো কার্ডিওলজিস্টরা করে। ওদেরকে আরও ভালো করে বলতে গেলে বলে ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট। এই বাইপাস সার্জারি যেটা করলেন, এই যে এখন খোলার গল্প শুনলাম, এই ক্লোজার এটা কতটা ইম্পর্টেন্ট আপনাদের কাছে? মোটা মোটা স্টিলের তার হয়, তো সেই স্টিলের তারগুলোকে ঢুকিয়ে দুদিক থেকে যে এটা টাইট করা হয় আর কি, তাহলে ওটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। যে চত্বরে আপনি সার্জারি করেন সেখানে কোন কোন জায়গায় অ্যানিউরিজম হতে পারে? রক্তশিরাটা ফুলে যাওয়াকে বলে অ্যানুরিজম। অ্যানুরিজম যে কোনো জায়গায় হতে পারে। যদি বলেন সব থেকে ডেঞ্জারাস অ্যানুরিজম, তাহলে সেটাকে বলে মাথায়। সেই অ্যানুরিজম ফেটে গেলে আর কোনো কিছু করার নেই। বাইপাস সার্জারি হয়েছে, সন্ধেবেলায় অল্প মানে একটু সুরা পান করতে পারবো? এবার এটা তো ডাইরেক্ট ক্যামেরায় বলা উচিত না, আপনি ক্যামেরার দিকে না তাকিয়ে বলুন। আমি অন্যদিকে তাকিয়ে বলছি। এই যারা বলে একটুখানি, হ্যাঁ তারা কিন্তু একটু খায় না। ওপেন হার্ট সার্জারি হলে ভারী জিনিস তোলা যাবে না কেন? বুকটা তো খোলা নেই, স্টিলের তার দিয়ে বাঁধা আছে তো। এরকম কখনো হয়েছে কাউকে জাগিয়ে রেখে তার হার্ট খুলেছেন? মাঝে মাঝে হয়তো অ্যানেস্থেটিস্টটা একটুখানি ঘুমিয়ে পড়লে আর কি, তখন খুব লম্বা প্রসিডিয়ার হচ্ছে, ওরা হয়তো বোর হয়ে গেছে, একটুখানি ঘুমিয়ে পড়ছে, তখন হয়তো পেশেন্টের একটু অ্যানেস্থেশিয়াটা লাইট হয়ে যায়, তখন আবার একটু জোরে কাশলে আবার সে আবার একটু ইঞ্জেকশন দিয়ে দিলে তখন আবার অ্যানেস্থেশিয়াটা আবার প্লেনটা চলে আসে। তো এসব খুলে টুলে করছেন কি? কারণ পার্টনারের ওপেন হার্ট সার্জারি বা বাইপাস সার্জারি হয়েছে, সে কি তার বুকে মাথা রেখে শুতে পারবে আর কোনোদিন? একদম কোনো অসুবিধা হবে না? কিচ্ছু অসুবিধা হবে না। কত পেশেন্ট আছে তারপরেতে আরো কত কিছু করে দিল। হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। ওয়েলকাম টু ইনজেকশন পডকাস্ট। এবং ইনজেকশন পডকাস্টের এই পর্বে আপনাদের সাথে আমরা মন খুলে কথা বলবো, মানে একদম দিল চিরকে কথা বলবো। দিল চিরকে? চিরতে যে লোক লাগবে, চিরতে যে কেউ তো দিল চিরতে পারবে না, এটা তো মোটেই নয় যেরকম করে বসে মুড়ো কাটছেন, হবে না। তো ওই দিল চেরার যে ডাক্তার না, মানে পোস্টমর্টম মানে ডোমের কথা বলছি তো। কি ফালতু ও কথা। তাহলে আমি এ ডাক্তারের কথা বলছি, প্রাণ দেয় প্রাণ। হ্যাঁ, ও কার্ডিও থোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জন। বোঝা গেছে? এইবার বুঝতে পেরেছি। বোঝা গেছে? তুমি এমন ভাবে চেরাচেরি কথা ভাবলে, Yes. পোস্টমর্টমের কথা ভাবলে। Yes. আর আমাদের সাথে আজকে আছেন ডক্টর সপ্তর্ষি রায়। উনি একজন কার্ডিও থোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জন, যেটা আমরা এখন এই হৃৎপিণ্ডের কাটা সেরা নিয়ে আলোচনা করব। ডাক্তারবাবু নমস্কার, ওয়েলকাম টু আওয়ার শো। নমস্কার। হ্যাঁ, কিছু মনে করবেন না, একটু মজা দিয়ে শুরু করলাম, একটু সাসপেন্স বিল্ড আরে করার না, জন্য। না, বলো, বলো। হ্যাঁ হ্যাঁ। তো আমরা মুন্না ভাই MBBS দেখেছি, যে প্রথম পোস্টমর্টমের ঘরে যখন তাদের সার্জারি শেখানো হচ্ছে, একজন ডন সে মাথা ঘুরে পড়ে গেল। তখন সে ছুরিটা ধরেছিল ক্রিমিনালের মতন, তাকে তার স্যার বললেন যে ছুরিটা পেনের মতন করে ধরতে হবে। তো যাই হোক, একজন পেশেন্ট আপনাকে সঁপে দিয়েছে অপারেশন থিয়েটারের টেবিলে, এবং তারপর আপনি এমন একটা অর্গ্যানকে নিয়ে কাজ করছেন, মানে ধরেন হাত নিয়ে অপারেশন করতে গেলে বা গল ব্লাডার নিয়ে কিছু করলেও তবু হয়তো মানুষটা বেঁচে যেতে পারে এদিক ওদিক, মানে প্রত্যেকটা সেকেন্ড কাউন্ট হচ্ছে তার। এবং প্রথম যখন আপনি বুক খুলে হার্টটা দেখলেন এবং জানেন যে এই মানুষটাকে আমার সার্জারি করতে হবে,
তো সেই ফিলিংটা আপনার কেমন ছিল? প্রথম দিনেই তো কেউ একজন বুক খুলে হার্টের অপারেশন করতে শুরু করে না। মানে আমাদের যে ট্রেনিং সিস্টেম তাতে হয়তো আগে স্টুডেন্ট লাইফে প্রথম ইমার্জেন্সিতে গিয়ে দু একটা কাটা ছেঁড়াতে সেলাই করা বাইরে যারা মারপিট করতে গিয়ে হয়তো মাথা কেটে গেছে। হ্যাঁ, আমরা যে দেখবেন মেডিকেল স্টুডেন্টরা দেখবেন কোথাও গেলে গভর্নমেন্ট কলেজে গেলে ইমার্জেন্সিতে একটা খাঁচা বলে একটা জায়গা হয়। হ্যাঁ, ওখানে পেছনে দু চারটে ছেলে থাকে। এমনি দেখবেন হয়তো মোবাইল ঘাটছে আজকের দিনে, কিন্তু একটা রাস্তায় কোথাও মারপিট হলো, দু চারটে চলে এলো, একটু প্লাস্টার করতে হবে, দুটো সেলাই করতে হবে, তারা খুব খুশি। এবং তাদেরকে যেটা শেখায়, তারা কোনো ডাক্তার নয়, তারা হচ্ছে ওয়ার্ড বয় ওখানে। ঠিক। তো ওখানে যারা রাত্রিবেলায় ওয়ার্ড বয় যে ডিউটি করছে, সেই হয়তো দুটো স্টুডেন্টকে দুটো সেলাই দিতে শেখাচ্ছে। তো দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ। এরপরে গিয়ে ধরুন ইন্টার্নশিপ হয়, হাউস স্টাফশিপ হয়, তারপরে আমাদের একটা হয় যেটাকে বলে মানে MS জেনারেল সার্জারি। সেখানে আমাদের গোটা শরীরের বিভিন্ন জায়গার বিভিন্ন অর্গান আমাদের অপারেশন শেখানো হয়। তো দ্যাট ইজ দ্য 3 years কোর্স। তারপরে গিয়ে উই বিকাম আ কার্ডিওথোরাসিক সার্জন, সেটা অ্যানাদার 3 years কোর্স, সেটাকে বলে MCH। তো ইট ইজ আ লং জার্নি। আর প্রথম দিন থেকেই কেউ হার্ট খোলে না, এবং বেশিরভাগ জায়গাতেই ওই যেটা বললাম যে MCH মানে MS জেনারেল সার্জারি করে আসার পরেও, তারপরেও ধরুন প্রথম 1 বছর সে শুধু ব্লাড স্যাম্পল এদিক ওদিক নিয়ে যাবে, সেকেন্ড বছরটা হয়তো সে সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট হয়ে দাঁড়াবে, থার্ড ইয়ারটা সে হয়তো স্যারের উল্টো দিকে দাঁড়াচ্ছে। হ্যাঁ, এবং সেটা পাস করার পর তখন তারপরে সে হয়তো নিজে কোনোদিন কেস করছে। তো আস্তে আস্তে টিউনড হয়ে যায় আর কি। তো আপনি প্রথম যেদিন মানে আপনি লিড করছিলেন সার্জারিটা, তো আপনার পেশেন্টের নাম মনে আছে বা তার সাথে দেখা হয়? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, যে ওয়ান সার্জারি ক্যান গো রং। এটা আমি আমাদের ডক্টর কুণাল সরকারের কাছে শিখেছি। আই ওয়ার্কড আন্ডার হিম ফর আ লং টাইম। একটা পেশেন্ট খারাপ হয়ে যেতেই পারে, বাট দ্যাট শুডন্ট স্টপ ইউ ফ্রম অপারেটিং। মানে অনেকটা আপনাদের জবটা ওই গোলকিপারের জবের মতন, আপনি কটা হ্যাঁ। গোল সেভ করলেন কেউ মনে রাখবেন না, একটা খেয়ে যাবেন আপনি সারা জীবন। না, কিন্তু একটা গোল খেলেই যে সে গোলকিপিং বন্ধ করে দেবে এটা তো হবে না। সে একটা গোলকিপার তো ফরওয়ার্ড হয়ে বেরোতে পারবে না। হ্যাঁ, এই গোলকিপাররা বার পোস্ট পিছনে রাখে না, এমনি দাঁড়িয়ে থাকে। যাই হোক হোক, আমি আছি। আমি আছি। আমরা একটু ইনফর্মালি শুরু করলাম ব্যাপারটা, তো আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন আজকে কি বিষয় নিয়ে কথা হবে। আজকে সম্ভবত আমরা প্রথম বিস্তারিত একটা আলোচনা করব ওপেন হার্ট সার্জারি নিয়ে। এর আগে আমরা দুটো পর্ব করেছি, স্যারের কথা বললেন ডক্টর কুণাল সরকারের সাথে, কিন্তু ওখানে আমরা বেশি মজাই করেছিলাম, ওপেন হার্ট সার্জারি নিয়ে খুব ডিটেলে আলোচনা করা হয়নি, এবং তারপরে একটা খুব ব্রিফ আলোচনা করেছিলাম আমরা ইনজেকশন ট্রিটমেন্ট সিজন 2-তে। কিন্তু আজকে একদম স্টেপ বাই স্টেপ ডিটেলে এত সিনিয়র একজন কার্ডিওথোরাসিক সার্জনকে আমরা পেয়েছি, বিস্তারিত আলোচনা করব। প্রথমেই একটা খুব কমন টার্ম আপনারা সবাই জানেন, বাইপাস। তো স্যার, বাইপাস চারিদিকে, এবং বাইপাসে যেতে যেতেও বাইপাস সার্জারির অ্যাড দেখা যায়। তো বাইপাস সার্জারিটা কি, যদি একটু সহজে বোঝান। বাইপাস মানে হচ্ছে, বাইপাস বলতে এমনি নর্মালি কি বোঝে? এই একটা কোথাও কিছু দ্যাট ইজ সাম প্রবলেম সামওয়্যার অ্যান্ড ইউ আর ট্রাইং টু অ্যাভয়েড ইট। তো বাইপাস সার্জারিটা হচ্ছে তাই। বাইপাস সার্জারিটা মানে হার্টে, আমাদের গোটা শরীরে যেরকম রক্তর আছে, মানে আর্টারিজ অ্যান্ড ভেইনস আছে, তো বাইপাসটাও মানে হার্টেতেও যেগুলো আছে, সেখানে যদি কোনো জায়গায় ধরুন কোনো ব্লকেজ থাকে, কোনো প্রবলেম থাকে, তো সেখানে উই মেক আ সেপারেট ওয়ে ফর ব্লাড টু বাইপাস দ্য অবস্ট্রাকশন। মানে যে ইয়েটা আছে, যে মাথাটা আছে, সেটাকে বাইপাস করে একটা আলাদা রক্তের রাস্তা করে দেয়। তো সেটাই হচ্ছে বাইপাস সার্জারি। কখন আপনারা ডিসাইড করেন যে নর্মালি হবে না বাইপাস সার্জারি করতে? যদিও বা এভরিথিং ইজ ইমপ্রুভিং ডে বাই ডে, তো কিন্তু অবস্ট্রাকশনগুলো যদি ছোট হয়, মানে ছোট মানে ডিসক্রিট হয়, মানে শুধু একটা জায়গাতেই অবস্ট্রাকশন আছে, বাকি রাস্তাটা ভালো আছে, হ্যাঁ, তো সেগুলো দে আর ইজি টু স্টেন্ট। একটা তার ঢোকায়, তার মধ্যে যেটা বেলুন যায়, ব্লকেজটাকে খুলে দেয়, দিয়ে ওখানে একটা জালির মতো একটা জিনিস লাগিয়ে দেয়, যাতে আবার ওটা রিব্লক না হয়। কিন্তু যদি পরপর অনেক কটা থাকে, হ্যাঁ, বা যদি রক্তর শিরাটা যদি এমন থাকে যে প্রচণ্ড ক্যালসিয়াম জমে আছে, সেটা বেলুন দিয়ে খোলা যাবে না, মানে যতই ওটাকে প্রেশার দিক সেটা যাবে না, বা ধরুন 100% অবস্ট্রাকশন, তাহলে তো সেখান দিয়ে ওই তারটাই যাবে না, গাইডিং তারটাই যাবে না, তো সেটা না গেলে তখন বাইপাস করতে হয়। অবশ্য আজকাল আবার যেরকম টানেল বোরিং মেশিন হয় না, সেরকম একরকম ওদের একটা যন্ত্র বেরিয়েছে, সেটাকে বলে রোটা। তো তার ডগায় একটা ড্রিল থাকে, সেই ড্রিল দিয়ে ওরা ক্যালসিয়ামটাকে ফুটো করে চলে যায়। বাট ইট ইজ আ ডেঞ্জারাস থিং, বিকজ হোয়াট ইউ আর ডুইং ইন 3 dimensional স্পেস, ইউ আর সিইং অন দ্য মনিটর ইন 2 dimensions.
আপনাকে দুটো অ্যাক্সিসের ছবি দেখে অনুমান করতে হবে যে হ্যাঁ আমার ড্রিলটা ঠিক দিকেই যাচ্ছে। তো ইট ইজ আ ডিফিকাল্ট প্রসিডিওর, নট দ্যাট ইট ক্যানট বি ডান, বাট ইট ইজ আ ডিফিকাল্ট অ্যান্ড আ রিস্কি প্রসিডিওর। ইন্ট্রাভাস্কুলার লিথোট্রিপসি। ইন্ট্রাভ্যাসকুলার মানে ব্লাড ভেসেলের ভেতরে, লিথোট্রিপসি, লিথো মানে হচ্ছে পাথর, আচ্ছা, পাথর ভাঙা, ওকে, ব্লাড ভেসেলের ভেতর পাথর ভাঙা। মানে বুকের ওপর পাথর ভাঙছেন আপনি? বুকের ওপর না, বুকের ভিতর, বুকের ভেতর হার্টের উপর। হার্টের ওপর, আচ্ছা। আগে যেটা বলছিলাম রোটা, সেটা হচ্ছে সামথিং লাইক আ ড্রিল। আর এই ইন্ট্রাভ্যাসকুলার লিথোট্রিপসিটা হচ্ছে কি পাথর ভাঙতে কিরকম লাগে, যেরকম হাতুড়ি, ছেনি হাতুড়ি দিয়ে পাথর ভাঙছেন, এখানে সেরকম ডিফারেন্ট টাইপস অফ এনার্জি দেওয়া যায়। তো ধরুন লেজার দেওয়া যায়, হ্যাঁ, বা পালস ওয়েভ দেওয়া যায়, তো সেরকম বিভিন্ন রকম এনার্জি সোর্স দিয়ে ওটা করা যায়। কিন্তু অ্যাগেন দিজ আর ভেরি কমপ্লেক্স অ্যাঞ্জিওপ্লাস্টি। এটা এমন নয় যে এটা রুটিন অ্যাঞ্জিওপ্লাস্টি এটা, এবং এটা একটা প্রসিডিওর করতে হয়তো 4 ঘন্টা 5 ঘন্টাও লাগতে পারে। ইট ইজ আ ভেরি ডিফিকাল্ট থিং টু ডু। সেদিকে কিন্তু মানে আজকের দিনে বাইপাস সার্জারি ইজ আ স্ট্যান্ডার্ডাইজ প্রসিডিওর। এমন নয় যে আমার কাছে করলে যে ভালো হবে বা ডক্টর XYZ এর কাছে করলে ভালো হবে। সে একটা কমন প্রশ্ন আছে না সরকার, যে একটা ভালো একটা কাশির ডাক্তার বলুন। আমি বলছি আরে সিগারেট খাওয়াটা বন্ধ করে রে বাবা, তোর ডাক্তারটা তোর খারাপ হলেও চলবে। তো ব্যাপারটা হচ্ছে সেরকম আর কি, মানে এটা বাইপাসটা একটা স্ট্যান্ডার্ডাইজ প্রসিডিওর, রেজাল্টস মোটামুটি সেম অ্যারাউন্ড দ্য মানে গ্লোব। আচ্ছা, আপনাদের হার্টে ঢোকার রাস্তা কোনটা? আপনারা কি পাঁজরটা কাটেন? যদি ধরুন কারোর হার্ট অ্যাটাক হয়েছে, ইমার্জেন্সি, সঙ্গে সঙ্গে হার্টে গিয়ে কিছু একটা করতে হবে, বা হয়তো কেউ ছুরি মেরেছে, পেট থেকে ছুরি মেরেছে, সেটা গিয়ে হার্টে গিয়ে লেগেছে, ব্লিড করছে ভেতরে, যদি তাড়াতাড়ি হার্টে যেতে হয় এবং যদি গোটা হার্টটাকে যদি অ্যাক্সেস করতে হয়, আপনি জানেন না ছুরিটা কোথায় গিয়ে ফুটো হয়েছে, কী হয়েছে, বা ধরুন বাইপাস করার সময় ধরুন অনেক কটা বাইপাস করতে হবে হার্টের চারিদিকে, হ্যাঁ, তখন ইজিয়েস্ট ওয়ে হচ্ছে গিয়ে এই স্টারনামটাকে কেটে, ব্রেস্ট বোনটাকে কেটে। আর সেটাও একটা মজার ব্যাপার, এটা আমরা কাটি হচ্ছে গিয়ে, আপনি কোনদিন ইয়েতে গেছেন, ওই কাঠগোলায় গেছেন? হ্যাঁ হ্যাঁ, সব সে ওপর থেকে একটা সজ হলে আর সে এমনি করে সেই কাঠের গোলাগুলো দেয়। আপনারা কিভাবে কাটেন? ওই যে করে গোল করে ঘোরে নাকি চাই চুই? দুটোই আছে, দুটোই আছে, দুটোই করাতের আছে। মতো না? হ্যাঁ, তো একটা গোল করে ঘোরাও আছে যেটা দিয়ে ওই টাইলস কাটে, সেরকম ধরনের জিনিস। ওটাই বলছিলাম, ওটা একটা কাটার হয়, হ্যাঁ। আরেকটা একদম আরেকটা আছে যে এরকম এরকম করে যাচ্ছে, যেটা কাঠগোলায় কাটে। তো আমরা মোস্ট কমনলি ওইটা দিয়ে কাটি, কাঠগোলাটা। কাঠগোলাটা মানে এরকম একটা জিনিস আছে, নিচে এখানটা আছে, এখান থেকে লাগিয়ে চা করে, অ্যান্ড ইট টেক্স মানে কি বলবো লেস দ্যান আ মিনিট। তারপর ওই দিল চিরকে দেখ, দিল চেরার জন্যও আবার আরও একটা অন্যরকম যন্ত্র আছে। সেটা কিরকম দেখতে জানেন তো, ওই ওই গাড়ির যখন টায়ার চেঞ্জ করেন সে জগ দিয়ে যেরকম তোলে, মানে এরকম একটা জিনিস ঘোরাচ্ছেন আর দুটো জিনিস সেপারেট হচ্ছে, তো ওরকমও এরকম একটা জিনিস থাকবে, বিকজ দিস ইজ ভেরি হার্ড না, এটা তো নর্মালি হাতে করে টেনে খুলবে না। তো এরকম দুটো ব্লেড মানে দুটো স্টিলের পাত ঢুকে যায়, আর এরকম গাড়ির জগের মতো সেরকম ঘোরাতে হয়, আর আস্তে 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 স্প্রেড হয়। আচ্ছা, এমনি করে হচ্ছে ভেতরে ঢোকা। হ্যাঁ, এটা আমরা পুরাণে দেখেছি গো, বজরংবলী তিনি বুক ছিঁড়ে দেখিয়েছিলেন। হ্যাঁ, তো ওরকমই কিছুটা ওরকমই প্রসিডিওর আমি যা দেখি, ওরকমই যে মানে কিছুটা প্রসিডিওর, মানে পাঁজরটাকে আপনারা চেড়েন, মানে হ্যাঁ। তারপর আপনারা দেখতে পান হার্ট, এবং তারপরে আপনারা কি করেন? হাড়টা একটা থলির মধ্যে থাকে যেটাকে বলে পেরিকার্ডিয়াম, সেইটাকে খুলে তারপরেতে আমরা হাড়টা পাই। এবার নর্মালি মানে ট্র্যাডিশনালি সে আজ থেকে 20 বছর আগে হার্টের অপারেশন করতে গেলে আমাদের হার্টটাকে থামাতে হতো, তা না হলে নড়া জিনিসে অপারেশন কী করে করবে মানুষ, সেলাই কী করে করবে, প্রেসিশন থাকবে না তো। বা হার্টের ভেতরে কিছু করতে গেলে হার্টটাকে বন্ধ করতে হবে, তাহলে হার্টের কাজটা অন্য কোনো কাউকে করতে হবে। সেই অন্য কোনোটা হচ্ছে গিয়ে হার্টে যে ব্লাডটা ঢুকছে সেটা ওখানে পাইপ লাগানো হয়, পাইপ দিয়ে একটা পাশে একটা মেশিন আছে, সেই মেশিনে ব্লাডটা যায়, ওটা হচ্ছে পাম্প দিয়ে ওখান থেকে ব্লাডটা অক্সিজেনের সাথে মিক্স হয়ে আবার বডিতে ফেরত আসে। তো সেই জন্য হার্ট আর লাংসটা তখন কোনো কাজ না করলেও ওটা কৃত্রিমভাবে ওটা দিয়ে সাপোর্ট করা থাকে। নেক্সট যে প্রসিডিওরটা সেটা হচ্ছে গিয়ে পটাশিয়াম। পটাশিয়াম আপনারা সবাই জানেন, পটাশিয়াম হার্টে দিলেই হার্টটা থেমে যায়, তো তখন আমরা হার্টের মধ্যে পটাশিয়াম ইনজেক্ট করে হার্টটাকে থামাই। তারপরেতে যা প্রসিডিওর করার সেটাকে করা হলো। আবার যখন when the procedure is done তখন আবার নর্মাল সার্কুলেশনটা মানে হার্টে নর্মাল ব্লাড দিলে পটাশিয়ামটা ওয়াশ আউট হয়ে যায়, হার্টটা আবার বিট করতে শুরু করে। আচ্ছা, সহজে যদি সব ঠিক থাকে। এই বাইপাস সার্জারি যেটা করলেন, এই যে এখন খোলার গল্প শুনলাম, এই ক্লোজার
এটা কতটা ইম্পর্টেন্ট আপনাদের কাছে? ক্লোজারটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। কেন কি বুঝতেই পারছেন যে শক্ত শক্ত দুটো হাড়কে জুড়তে হচ্ছে, যেটা মাঝখান থেকে কেটে দিয়েছি। এটার জন্যও আবার মোটা মোটা স্টিলের তার হয়। হ্যাঁ, মানে ওটার ধরুন 3-4 মিলিমিটার, 3 মিলিমিটার না, 2 মিলিমিটার মতো ডায়ামিটারের হবে স্টিলের তার। 6 ফ্রেঞ্চ, মানে 2 মিলিমিটার ডায়ামিটার হবে। তো সেই স্টিলের তারগুলোকে ঢুকিয়ে দুদিক থেকে যে এটা টাইট করা হয় আর কি, তাহলে ওটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। আচ্ছা, এটা একটা কনভেনশনাল ওয়ে আপনি বললেন যে পাঁজর কেটে হার্টে ঢোকার। এটা ছাড়া হার্টে প্রবেশ করার আর কি কি পথ রয়েছে? এই যে ধরুন আমাদের যে এখানে যে পাঁজরের হাড়গুলো, রিবসের মাঝখান দিয়েও অল্প করে ছোট করে কেটে হার্টে যাওয়া যায়, যেটাকে আমরা বলি আজকালকার দিনে MICS। অনেক জায়গায় শুনবেন মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি বা মিনিমাল অ্যাক্সেস কার্ডিয়াক সার্জারি। মুশকিলটা হচ্ছে যে পাঁজরটা খুলে গেলে যেরকম গোটা হার্টটাকে দেখতে পাচ্ছি, এভরিথিং ইজ ইন ফ্রন্ট অফ ইউ, ওইটা করলে কিন্তু শুধু একটুখানি হার্টের পোর্শন দেখা যাবে। তো যার ধরুন একটা কোনো জায়গায় প্রবলেম আছে, ধরুন একটা ভ্যালভ চেঞ্জ হবে বা কোনো হার্টের একদিকে শুধু বাইপাস করতে হবে, তার বুকের ডান দিকে বা বাঁ দিকে ছোট করে কেটে যাওয়া যায়। আর আরেকটা পদ্ধতি এখন নতুন আসছে, সেটা হচ্ছে গিয়ে রোবোটিক সার্জারি। রোবোটিক সার্জারি মানে ছোট ছোট ফুটো করে রোবোটিক আর্মসগুলো ঢুকে যায়, এবং আপনি মানে যে সার্জন সে একটা পেশেন্টের থেকে দূরে একটা কনসোলে বসে আছে, আর ভিডিও গেম খেলার মতো সে হাতে ওই গ্লাভস পরে রোবোটিক সেন্সারগুলো পরে সে ওটাকে চালাচ্ছে, এবং রোবোটিক আর্মসগুলো ভেতরেই একই কাজ করছে, চশমা পরে 3D ভিশন দিয়ে সেটা করছে। তো প্রবলেম যেটা হলো সেটা হচ্ছে গিয়ে এইগুলো রিকোয়ার্স ভেরি প্রেসিশন ইনস্ট্রুমেন্টস, আর সব সেই ইনস্ট্রুমেন্টসগুলো রোবোটিক সিস্টেমে অ্যাভেলেবল নয়। মানে ধরুন এমনি ফরসেপস, সিজার্স অ্যাভেলেবল, কিন্তু ধরুন ফাইন নিডল ধরার জন্যে, বা ধরুন ওটা করতে গিয়ে এমন একটা কিছু হলো, একটা ভুল করে কিছু কেটে ইয়ে হয়ে গেলো, ফুটো হয়ে গেল, হুড় করে রক্ত বেরোচ্ছে, ক্যামেরার সামনে এমন একটা রক্ত স্প্ল্যাশ হলো আপনি দেখতেই পাচ্ছেন না, সেই ক্যামেরাকে বার করে আবার পরিষ্কার করে ঢোকাতে পেশেন্টটা ব্লিড করে শেষ হয়ে যাবে। তো সেই জন্যে ইট রিকোয়ার্স প্রেসিশন, ইট রিকোয়ার্স, মানে সব প্রসিডিওরগুলো এতে করাটা ইজ প্রবলি আ বিট রিস্কি অ্যাজ অফ টুডে। ভবিষ্যতে হয়তো চেঞ্জ হবে। এই কার্ডিওভাস্কুলার সার্জনরা কোন দেহের কোন কোন অঙ্গ আর কোন জায়গাটুকুতে কাজ করতে পারে? দেখুন, যেরকম আপনি যদি এই টার্মটাকে যদি খুলে দেখেন, হ্যাঁ, যে কার্ডিও, থোরাসিক অ্যান্ড ভ্যাসকুলার। কার্ডিও মানে হচ্ছে হার্ট, থোরাক্স মানে হচ্ছে গিয়ে বুকটা, চেস্ট ওয়াল, মানে উইচ ইনক্লুডস, যার মধ্যে লাংস আছে, আর লার্জ এয়ারওয়েজ আছে, এই ট্রেকিয়া আছে, শ্বাসনালীটা আছে। আর ভ্যাসকুলার মানে হচ্ছে গিয়ে গোটা শরীরের সব ব্লাড ভেসেলস, মানে যেরকম ধরুন আমরা বলছি যে বাইপাস করা, তো হার্টে ব্লকেজের জন্য যেটা কমনলি আমরা বলি, কিন্তু সেরকম ব্লকেজে অনেকের ধরুন পায়েতেও হয়, তো তখন পায়েতে রক্ত যায় না, পায়েতে একটা জায়গা হয়তো তার আঙুলে গ্যাংরিন হয়ে যাচ্ছে, আঙুলটা শুকিয়ে যাচ্ছে, তখন সেই যেরকম বাইপাস হার্টে করা হয় সেরকম বাইপাস কিন্তু পায়েতেও করতে হয়। তো আমরা শরীরে সব রকম ব্লাড ভেসেলের উপরও কাজ করি। অ্যানিউরিজম মানে হচ্ছে কি ব্লাড ভেসেল বড় হয়ে যাওয়া, তো সেগুলোর ওপরও ধরুন সেটাকে রিপেয়ার করা সেটার ওপরও আমরা এই কাজ করি। আচ্ছা, আপনারা নাকি শুনেছি কম টাকা দিলে বেশি কাটেন, বেশি টাকা দিলে কম কাটেন। দেখুন, এটা তো শুধু টাকার ব্যাপার নয়, এটা অনেক কিছু ব্যাপার আছে। ব্যাপার মানে এই যে কম কেটে অপারেশনের যে হার্ডওয়্যারটা, ধরুন আপনি যদি বলেন রোবট বা ধরুন MICS এর যে যন্ত্রপাতিগুলো, দে আর ভেরি এক্সপেন্সিভ। তো ওটা একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার আছে, সেটা ফ্রি কি করে হয় বলুন? যদি কেউ ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে দেয় আমাকে, হ্যাঁ, দিয়ে বলে যে নাও এটা নিয়ে তুমি খেলা করো, তাহলে সেটা করা যেতে পারে। হ্যাঁ, ওই ইনস্ট্রুমেন্টগুলো যেই দাম দিয়ে কিনবো আপনাকে খেলতে দেবো না, এইটা দিয়ে রোজগার করো, তাহলে কেউই খেলতে দেবে না। ওটা খেলার জিনিস না, যখন যেই দাম দিয়ে আমায় কিনতে হবে তখন বলে এটা দিয়ে প্লিজ মানে ROI চাই। ধরুন সামথিং টু দ্য টিউন অফ সে অ্যারাউন্ড 20 crores ফর আ রোবোটিক সিস্টেম। এক্স্যাক্টলি, আমি খেলতে দেবো আপনাকে। এবং শুধু তাই না, মানে এমনি ধরুন কিছু কিছু জিনিস আছে, যেরকম ধরুন এই যে নট দেয়া, যে আমরা যে একটা গিট দিই, একটা সেলাই করলাম, সেলাইটা তো দুটো সুতোকে তো বাঁধতে হবে, একটা গিট দিতে হবে, একটা নর্মাল গিট। তো এবার সেই গিট দেওয়াটা যদি আঙুলে করে দিই তার কোনো খরচা নেই,
হ্যাঁ, ডাক্তারকে কিছু দিতে হবে না, ও এমনি দুটো গিঁট দিয়ে দেবে। হ্যাঁ, কিন্তু সেই গিঁটটা দেওয়ার জন্য যদি একটা কোন নট ইউজ করা হয়, যেটা একটা স্পেশাল টাইপ অফ একটা ডিভাইস আর কি, যেটা দিয়ে ওই দুটো সুতো নট হয়ে যাবে, কোন নট বলে, তো সেটার তো অনেকটা দাম, সেটার তো ধরুন প্রায় 50,000 টাকার মতো দাম। ঠিক। তো সেইগুলোর তো কস্ট আছে। মানে এমন আপনি ভাববেন না যে একটা প্রসিডিয়ারে আপনি XYZ অ্যামাউন্টটা দিচ্ছেন, সেটা পুরোটাই আপনি ক্যাশে দিলেন আর ক্যাশ থেকে ডাক্তারবাবু সেটা পকেটে নিয়ে বাড়ি চলে গেল সন্ধ্যেবেলায় ওটিটা করার পর। ঠিক। হ্যাঁ, এটা কিন্তু কখনোই সেরকম হয় না। আচ্ছা সায়ন, বলছি যে এত কাটাকুটির গল্প হচ্ছে, এই হার্ট কাটছে, এই কাটছে, পটল শাক এগুলো তো কাটতে হয়, খাবার দাবার। ডাক্তার ভালো রান্না করেন তো? হ্যাঁ, দারুণ রান্না করে। আরে না না, ওটা তো জাস্ট একটু পাস টাইম আর কি। না না না, আমি এরকম শুনেছি বলতে হবে, এটা, এরকম এটা মুখে শুনে- কিছু বললে হবে, এটা- যেটা এটা আমাদের হ্যাঁ। আমাদের স্পাই, আমাদের গোয়েন্দা আমাদের খবর দিয়েছে। একদম একদম। আচ্ছা, এই রান্না ভালো হওয়া, হ্যাঁ মানে ভালো রাঁধুনে হওয়া কতটা সার্জারিতে হেল্প করে? এটা শুধু রান্না বলে নয়, এটা তো যে কোনো জিনিসেই যখন আপনি কিছু একটা বড় কিছু প্ল্যান করবেন, হ্যাঁ, যেরকম আমাদের অপারেশনগুলো খুব, তার মধ্যে অনেক ছোট ছোট প্রসিডিয়ার থাকে। হ্যাঁ, তো যখন একটা বড় কিছু প্ল্যান করবেন তখন তার মধ্যে অনেক কটা ছোট স্টেপ থাকে, সেইটাই আপনাকে রান্না করা শেখায়। আপনি যদি বিরিয়ানি রাঁধতে পারেন, বিরিয়ানিটাকে যদি আপনি এইটুকু টাইমের মধ্যে রাঁধতে পারেন, তাহলে অনেক কটা প্রসিডিয়ার আপনি সাইমালটেনিয়াসলি করছেন। তো সেরকম সার্জারিটাও তাই। তো এটা শুধু রান্নার জন্য নয়, ধরুন যে একটা একটা বিউটিশিয়ান যে একটা ব্রাইড সাজাচ্ছে, সে তো নিশ্চয়ই আগে মেকআপ করার পর তারপরে নখ কাটবে না, তাই না? এবং সে জানবে যে মুখের মেকআপটা, চুলটা কোনটা আগে করতে, আমি জানি না, কিন্তু সে তো নিশ্চয়ই জানবে। তো এরকমই যখন যখন একটা আপনি কমপ্লেক্স প্রসিডিয়ার আপনি করছেন, তখন আপনার ইট হেল্পস ইন ইউর, মানে এটা অন্য প্রসিডিয়ারে তো এটা হেল্প করে। হ্যাঁ, মানে ফিল্ম মেকিং এর সাথেও রান্নার সম্পর্ক মানে সবকিছুর এইভাবে সাথে। একটা ধরা হয়। এগুলো জাস্ট উদাহরণ হিসেবে বলা হচ্ছে। তার মানে আপনি ভালো বিরিয়ানি রান্না করতে পারেন মানে দুম করে আপনার বউয়ের গল ব্লাডারটা নিজে অপারেশন করতে যাবেন না, তার সেটা আলাদা প্রসিডিওর। ডাক্তারবাবু শুরুতেই বলেছেন কতটা পড়াশোনা করে তারপর একজন গিয়ে সার্জন হয়, সেটা মাথায় রাখবেন। রান্নার কথা যখন উঠলোই, তাই ডাক্তারবাবু রান্না করতে সত্যিই ভালোবাসেন, এটা আমাদের একদম 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 ঠিকঠাক আমাদের সূত্রের খবর, একদম সূত্রে খবর। ঠিক। তো সেই সূত্রের খবরের সূত্রে জানাই, তাই ডাক্তারবাবুর রান্নাঘরের জন্য রয়েছে আমাদের গিফট পার্টনার শালিমারের পক্ষ থেকে ডাক্তারবাবুর রান্নাঘরকে পুরো সাজিয়ে রাখার, ডাক্তারবাবু যাতে রোজ দারুণ দারুণ রান্না করতে পারে, তাই সমস্ত রান্নাঘরের সামগ্রী, এখানে রান্নাঘরের সমস্ত সামগ্রী রয়েছে এবং তার সাথে রয়েছে শালিমারের মেরা পেয়ার শালিমার আইকনিক নারকোল তেল। তো রান্নার কথা উঠলো, ডাক্তারবাবু রান্না করতে ভালোবাসেন এবং আমরা আজকে রান্নাঘরে হার্টের ডাক্তারবাবুকে পেয়েছি। এত চারিদিকে একটাই প্রশ্ন এবং তা নিয়ে নানা মুনির নানা মত। ডাক্তার, কোন তেল খাবো আর কোন তেল মাখবো? মানে ধরুন কারোর একটা কিছু অপারেশন হয়েছে, প্রথমে এসে আচ্ছা ডাক্তারবাবু কী খাবো কী ইয়ে, হ্যাঁ, প্রথমে তো জিজ্ঞেস করবে যে সব থেকে কমন যেটা জিজ্ঞেস করে, ডাক্তার হরলিক্স খেতে পারবো? নিজে নিজে কিনে খাবেন নাকি বাড়িতে যারা দেখতে এসছে তারা দিয়েছে? বলছে না, দেখতে এসছে, জানেন তো 8টা বোতল হয়ে গেছে, 10টা বোতল হয়ে গেছে হরলিক্সের। হ্যাঁ, আপনি বলেন আমায় কিছু দিয়ে দিন, আমার টিমকে খাওয়াবো। তো এরকম বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে। খাওয়া দাওয়াটা নিয়ে লোকে এত অবসেসড, এবং স্পেশালি এই ধরুন মানে এই আমাদের মতো বয়সের লোকেদের যাদের ধরুন বাইপাস হয়েছে, তাদের বউগুলো মনে করে মানে নতুন আর কি ইয়ে ভালোবাসা ফিরে পেয়েছে, যে বরের যত্ন সারা জীবন করলে না, হ্যাঁ, এখন এসে কি রান্না করব কি ইয়ে করবো। তো বেশিরভাগ লোকই যেটা করে সেটা হচ্ছে কি পুরো তেল বন্ধ করে দেয়, দিয়ে তারপরে একটা লোক এসছে তার তেল নুন সব বন্ধ করে দিচ্ছে। লোকটা এসে বসতে পারছে না, বসছে, সে হাত পাতগুলো ফ্লপি হয়ে গেছে, সে এরকম করে পড়ে যাচ্ছে। আমি বলছি এ কী অবস্থা রে ভাই? দিয়ে ভর্তি করলাম ওকে, দিয়ে ভর্তি করলাম, বলে কী খাচ্ছিলে একদিন? বলছে কিচ্ছু খেয়ে দিচ্ছে না, ওই শুধু সেদ্ধ দিয়ে, কথাও তার জড়িয়ে যাচ্ছে। তো তারপরে তার সোডিয়াম করলাম, সোডিয়াম দেখি 122। আমি বলি হ্যাঁ, এ কী করছো, এত কম সোডিয়াম? ওই তোর কিছুই দেয় না আমাকে। তো এই তেল নিয়ে বিষয়টা হচ্ছে গিয়ে যে কোনো তেলই খাওয়া যায়, পরিমাণটা ইম্পর্টেন্ট। আমি তো সবাইকে বলি যে আজকে যার বাইপাস হয়ে গেছে তার আবার নেক্সট হার্টের অসুবিধা হওয়ার চান্সটা কম, বাড়িতে অন্য যারা আছে তাদের কিন্তু চান্সটা সব থেকে বেশি। হ্যাঁ, সুতরাং নিজেরা তেলে ভাজা খাবো আর ওই লোকটাকে কিছু খেতে দেবো না, এটা কিন্তু ভুল। তো সুতরাং তেল সবই খেতে পারো, 2বার করে ভাজাটা উচিত না, আর পরিমাণটা কম খেতে হবে। এটা কোনো মানে আমার মতে কোনো ফিক্সড ক্যালকুলেশন হওয়া যে WHO গাইডলাইন এটা ওরম করে মেপে তো কিছু করা যায় না, কিন্তু পরিমাণটা কম খেতে হবে। আর এই নারকেল তেলটা বলে হচ্ছে গিয়ে
মাখার জন্য, খাওয়ার জন্য নয়। যেটা আমরা দেখি যে সাউথ ইন্ডিয়াতে লোকে প্রচুর নারকেল তেল খাচ্ছে। হ্যাঁ, প্রচুর না, এখন নারকেল তেলের বিভৎস দাম। হ্যাঁ, ওটা মাখার জন্য ঠিক আছে, ওটাতে যদি এখন লুচি ভাজতে হয় তাহলে তো মুশকিল। তো ওয়ান্স ইন আ ওয়াইল লোকে খেলে, কিন্তু এটা তো এমন নয় যে পয়জন। লোকে জিজ্ঞেস করে রেড মিট খেতে পাবো কিনা। তো আমি হিন্দু হলে বলি যে কালী পুজোতে খাবে, হ্যাঁ, মুসলমান হলে বলি যে দুটো ঈদে খাবে। কিন্তু এবার সে যদি সপ্তাহে 3 দিন করে যদি বিরিয়ানি খায়, তাহলে তো আমার কাছে আসতেই হবে। সুস্থ মানুষের জন্য ভালো, হ্যাঁ, আর আপনার জন্য ভালো। আমার জন্য ভালো, মানে অন্য কেউ খেলে আমার জন্য ভালো। হ্যাঁ, আমার নিজের খেলে তো অবভিয়াসলি। এটা তো এক্ষুনি আপনি বললেন না অ্যানিউরিজম, অ্যানিউরিজম জিনিসটা কি, আর আপনার যেখানে যে চত্বরে আপনি সার্জারি করেন সেখানে কোন কোন জায়গায় অ্যানিউরিজম হতে পারে? রক্ত শিরাটা ফুলে যাওয়াকে বলে অ্যানিউরিজম। অ্যানিউরিজম যে কোনো জায়গায় হতে পারে। যদি বলেন সব থেকে ডেঞ্জারাস অ্যানিউরিজম, তাহলে সেটাকে বলে মাথায়। সেই অ্যানিউরিজম ফেটে গেলে আর কোনো কিছু করার নেই। মাথার ছাড়া বাকি গোটা শরীরে যত অ্যানিউরিজম আছে সব আমরা করি। মাথারটা আমরা, মানে CTVS সার্জনরা মাথা খুলতে জানে না, মানে এটা আমাদের ট্রেনিংয়ে নেই আর কি। তো এবার অপারেশনটা কি করা হয়, তার মধ্যে যেখানে অ্যানিউরিজমটা আছে তার যদি বিকল্প একটা ব্লাড সাপ্লাই থাকে, তাহলে অ্যানিউরিজমটাকে বন্ধ করে দিলেই হয়। যেরকম ধরুন হাতে কোথাও একটা কারোর একটা অ্যানিউরিজম হয়েছে, অনেক সময় এগুলো ওই ডায়ালিসিস যাদের করা হয় তাদের একটা এখানে একটা ফিস্টুলা করা হয়, সেখান থেকে অ্যানিউরিজম হয়। সেখানে হাতে অনেক কটা ব্লাড সাপ্লাই আছে, অ্যানিউরিজমের আগে পরে সেলাই করে দিলেই হয়। ভেরি সেফ, ভেরি সিম্পল সার্জারি। হার্ট থেকে যে ব্লাড ভেসেলটা বেরোচ্ছে, যেটাকে আমরা অ্যাওর্টা বলি, সেইটা যখন ফুলে যায় তখন সেই অ্যানিউরিজমের সার্জারিটা হচ্ছে সব থেকে ডিফিকাল্ট। যেটা সেই বলে না এই 12 ঘন্টা 14 ঘন্টা 18 ঘন্টা ধরে অপারেশন হচ্ছে, ওইটা হচ্ছে সেই। কেন কি একটা সময় এমন আসবে যখন গোটা শরীরটা রক্ত পাচ্ছে না। ওই যে প্রথমেই যে শুরু করলাম যে একটা মেশিন দিয়ে ব্লাডটা পাম্প হয়ে যাবে, তো হার্ট থেকে যে ব্লাড ভেসেলটা বেরোচ্ছে সেখানে পাম্পের রক্তটা যাবে, কিন্তু যদি সেই জায়গাটাতেই কাজ করতে হয় তাহলে পাম্পের রক্তটা সেখানে দিতে পারবেন না। এবং অনেক সময় কি হয়, যেটা ফুলতে ফুলতে ব্লাড ভেসেলটার স্ট্রাকচারটা কীরকম হয় জানেন তো, লেয়ার্ড হয়, মানে বিভিন্ন লেয়ার থাকে, অনেকটা ধরুন কলা গাছের মতো। তো ওই ওয়ালের লেয়ার সেপারেট করে যায়। তো যার জন্যে কি হয় যে যখন হচ্ছে, মানে প্রেশারের জন্যে ওই লেয়ার সেপারেট হয়ে গিয়ে ধরুন একটা আরেকটা ব্রাঞ্চ কোথা থেকে বেরিয়েছে, সেই ব্রাঞ্চটাতে আর ব্লাড যাচ্ছে না, সেটা লেয়ারের অন্য সাইডে পড়ে গেল। তো দ্যাট ইজ আ ভেরি ডেঞ্জারাস থিং। মানে হঠাৎ করে হয়তো পেটে, হ্যাঁ, খানিকটা পোর্শন অফ দ্য আমাদের জিআই ট্র্যাক্টে ব্লাড যাচ্ছে না, হ্যাঁ, তখন ওই জায়গাটা পচ ধরে যাবে, বা এটা কিডনিতে ব্লাড যাচ্ছে না, সেটা পচ ধরে যাবে। তো এটাকে বলে ডিসেকশন, মানে অ্যানিউরিজমের ওয়ালটা সেপারেট হয়ে যায়, লেয়ারগুলো আলাদা হয়ে যাচ্ছে। মেইন যখন হার্ট থেকে যে ব্লাড ভেসেলটা বেরোচ্ছে সেখানে যখন কোনো কাজ করতে হয় তখন গোটা শরীরের রক্ত বন্ধ করতে হয়। এবার ব্লাডটা কি, ব্লাডটা তো শরীরের জন্য অক্সিজেন নিয়ে যাচ্ছে, গ্লুকোজ নিয়ে যাচ্ছে, যাতে বাকি কোষগুলো চলছে। এটা যদি বন্ধ করা হয় তাহলে তো সেটা ডেড হয়ে যাবে। একটা টাইম আছে, ব্রেনের জন্য ধরুন 4 মিনিট, হার্টের জন্য সেটা হচ্ছে 20 মিনিট, পায়ের জন্য সেটা হয়তো 45 মিনিট, কিন্তু তার মধ্যে ব্লাড সাপ্লাইটা চালু করতে হবে। যে কোনো জিনিসকে ভালো তাজা রাখতে গেলে কী করে, মেটাবলিজম কমানোর জন্য ঠান্ডা। তো আমাদেরও একটা ওরকম সিস্টেম আছে। এই যে বললাম পাম্পে রক্ত যায়, তো পাম্পে যেখানে অক্সিজেনের সাথে মিক্স হচ্ছে রক্তটা, তার পাশাপাশি আবার আরেকটা পাইপ থাকে যেটা হচ্ছে ঠান্ডা বা গরম জল নিয়ে যায়। মানে শরীর থেকে যে রক্তটা বেরোচ্ছে সেটা নর্মাল টেম্পারেচারে যাচ্ছে, পাম্পে গিয়ে সেটা ঠান্ডা হয়ে যাচ্ছে, দিয়ে ঠান্ডা রক্তটা বডিতে আসছে, তাহলে গোটা বডিটাও ঠান্ডা হয়ে যায়। কতটা ঠান্ডা, যেরকম প্রসিডিওর করছি সেরকম ঠান্ডা। আপনার শীত করবে না অপারেশনের সময়, কেন কি আপনি তো অ্যানেস্থেটাইজড, পেশেন্টের শীত করবে না। কিন্তু যখন সার্কুলেশন বন্ধ করতে হয় ব্রেনে, তখন আমরা যদি 20 ডিগ্রি অবধি টেম্পারেচার নিয়ে যাই, তাহলে 20 থেকে 22 মিনিট টাইম পাওয়া যায় ব্রেনকে অক্সিজেন না দিলেও চলে। মানে ওই ফ্রিজে যেরকম মাছ তাজা থাকে সেরকম ধরনের আর কি। ওর থেকে বেশি ঠান্ডা করলে রিকভারি হয় না, মানে সেলগুলোর ভেতরে যে জলটা আছে ওটা ক্রিস্টালাইজ করে যায়। তো সেই জন্যে আপ টু 20 ডিগ্রি, 18-20 ডিগ্রি এরকম নিয়ে যাওয়া যায়। সেখানে আমরা মোটামুটি 20 মিনিট মতো আমরা সার্কুলেশন বন্ধ করে কাজ করতে পারি। আর সার্কুলেশন কেন বন্ধ করতে হয়, কেন কি মেন যেখানটা রাস্তা, যেখানটা আপনি যদি
মানে মিউনিসিপ্যালিটির যে জলের পাইপটা মেন আপনার বাড়িতে ঢুকছে সেইখানে যদি প্রবলেম হয়, সেই যদি ভাল্বটাকে চেঞ্জ করতে হয়, তাহলে তো সেখানটা তো আপনাকে পরিষ্কার করে করতে হবে। কেন এটা মুশকিল হয় এই অপারেশনগুলো আরও, কেন কি এখানে আমরা নর্মালি যখন দুটো ধরুন শক্ত জিনিস সেলাই করছি তাহলে সেখানে স্ট্রেংথ থাকে, কিন্তু যেখানে লেয়ারগুলো আলাদা হয়ে গেছে সেখানে টিস্যুগুলোরই স্ট্রেংথ নেই। ওখানে পরে যখন আবার ফ্লো যায় তখন ঠিক মতো না হলে একটু মানে 19-20 হলেও সেটা পুরো ফেটে যায়, আর তখন কিছু করার থাকে না। তো এই যে এক্ষুনি যেটা বললেন যে এই যে 20 মিনিট, এই যে টাইম বাউন্ডেড যে সার্জারি, তাহলে সেক্ষেত্রে তো আপনাকে মানে একদম সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে ওইটুকু সময়ের একদম মধ্যেই করতে করতেই হবে, মানে ওইটুকু সময় আপনার কাছে আছে। ওইটুকু সময়ই আছে। এবং তারপরেতে যদি আপনার ধরুন 20 মিনিটের থেকে বেশি, ধরুন 1-2 মিনিট বেশি হলো, যে চাঙ্গা সাধারণত সে ঠিক থাকবে, কিন্তু যে একটু বয়স্ক পেশেন্ট, হ্যাঁ, সে কিন্তু আর ফিরবে না। তো সেই জন্যে আমাদের যারা অ্যানেস্থেটিস্ট থাকে তারা, যদিও বা ওপরে ঘড়ি থাকে, ওপরে ঘড়িতে আমরা দেখতে পাই যে মানে একটা স্টপ ওয়াচ চালু করে দেওয়া হয়, কিন্তু যে অ্যানেস্থেটিস্ট থাকে সে কিন্তু বলতে থাকে যে 5 মিনিটস 10 মিনিটস বলতে থাকে আর কি। আমরা জানি যে অ্যানাস্থেসিয়া করার আগে একটা চেক আপ হয় এবং তার মধ্যে অন্যতম হচ্ছে হার্টের কন্ডিশনও দেখা হয়। যে মানুষের ওপেন হার্ট সার্জারি হবে তার কোন কোন প্যারামিটার্সগুলো, হার্টের কোন কোন প্যারামিটার্সগুলো দেখা হয় যে হার্টের এই অবধি থাকলে অ্যানাস্থেসিয়া দেওয়া যাবে? একদমই গড়বড়ে। যেরকম ধরুন আমি বলছি যে এই যে হার্টের পাম্পিংটা, যেটাকে আমরা বলি ইজেকশন ফ্র্যাকশন, আপনি এটা অন্য কোনো অপারেশন করতে যাবে, অ্যাপেন্ডিক্স করতে যাবে, কারো বলবে ইজেকশন ফ্র্যাকশন কম আছে, তার হবে না। আরে আমার পেশেন্টে তো সবই ইজেকশন ফ্র্যাকশন কম, তার তো হার্টে রক্তই যাচ্ছে না, হার্টটা খাবার পাবে তবে না হার্টটা পাম্প করবে। তার বাইপাস করার পর তারপরে তার ইজেকশন ফ্র্যাকশনটা বাড়তেও পারে যদি তার মাসেলটা ঠিক থাকে। তো এমনি আমাদের অ্যানেস্থেটিস্টগুলো তারাও কিন্তু খুব হাইলি স্পেশালাইজড, মানে তারাও হচ্ছে গিয়ে যেরকম আমি বললাম আমাদের এমএস আছে, তারপরে এমসিএইচ আছে, ওরাও কিন্তু এমডি অ্যানেস্থেসিয়া করার পর তারপরে আরও 3 বছর ডিএম কার্ডিয়াক অ্যানেস্থেসিয়া করে। এমনি ধরুন নর্মাল অপারেশনে যেটা মনিটরিং হয়, মানে অজ্ঞান অবস্থায় পেশেন্টের যে মনিটরিংটা, সেটা ধরুন হাতে একটা কাফ দিয়ে ব্লাড প্রেশার মাপা হচ্ছে, সেটা হয়তো 5 মিনিট অন্তর অন্তর মাপছে। আমাদের অপারেশনে কিন্তু ওরকম নয়। আমাদের অপারেশনে একটা কোনো ব্লাড ভেসেলের ভেতর একটা সরু একটা প্লাস্টিকের একটা পাইপ চলে যায়, সেখান থেকে ডাইরেক্ট ব্লাড প্রেশারটা মাপা হয়। পাইপের ভেতর ব্লাডের প্রেশারটা ডাইরেক্ট মাপা হয়, এবং সেটা কিন্তু ওরকম নয় যে 5 মিনিট অন্তর অন্তর, সেটা কন্টিনিউয়াস, মানে প্রতি সেকেন্ডে সেটা আসছে। অ্যানেস্থেসিয়া দেয়া যাবে না বলে ওরকম কিছু নেই। আচ্ছা, অ্যাটলিস্ট যে অ্যানেস্থেটিস্টগুলোর সাথে আমি কাজ করছি সেরকম তো কিছু নেই। এরকম কখনো হয়েছে কাউকে জাগিয়ে রেখে তার হার্ট খুলেছেন? মাঝে মাঝে হয়তো অ্যানেস্থেটিস্টরা একটুখানি ঘুমিয়ে পড়লে আর কি, তখন খুব লম্বা প্রসিডিওর হচ্ছে, ওরা হয়তো বোর হয়ে গেছে, একটুখানি ঘুমিয়ে পড়ছে, তখন হয়তো পেশেন্টের একটু অ্যানেস্থেসিয়াটা লাইট হয়ে যায়, তখন আবার একটু জোরে কাশলে আবার সে আবার একটু ইঞ্জেকশন দিয়ে দিলে তখন আবার অ্যানেস্থেসিয়াটা আবার প্লেনটা চলে আসে। ডাক্তার এসব খুলে টুলে করছেন কি? অন্যান্য অর্গান ট্রান্সপ্লান্টের ব্যাপারে আমরা কথা বলেছি এর আগে আমাদের ইনজেকশন পডকাস্টে, লাইক লিভার ট্রান্সপ্লান্ট, কিডনি ট্রান্সপ্লান্ট। হার্ট ট্রান্সপ্লান্টের কি অবস্থা এখন আমাদের দেশে? দেখুন, ডিফারেন্স বিটুইন অন্য ট্রান্সপ্লান্ট আর হার্ট ট্রান্সপ্লান্ট হচ্ছে গিয়ে যে ডোনার হবে সে কিন্তু তারপরেতে আর ফিরবে না। ধরুন আমার একটা ট্রান্সপ্লান্ট লাগলো, আপনার একটা ট্রান্সপ্লান্ট, আমরা যদি রিসিপিয়েন্ট হই, আমরা চাইবো যে আমাদের যে হার্টটা লাগানো হবে, আমি এখন হয়তো হাঁটতে পারছি না, হাঁপাচ্ছি, সেই হার্টটা যেন ভালো হবে, হেলদি হার্ট হবে। যে ডোনার হবে উইথ আ হেলদি হার্ট অ্যান্ড আ ডেড ব্রেন, আপনি একটা জ্যান্ত লোককে তো আর হার্ট খুলে নিতে পারেন, এটা তো লিভার নয় যে একটা, একজন বলেছিলেন যে লিভারের একটা কুচি নিয়ে লাগিয়ে দিলেই হয় ট্রান্সপ্লান্ট, তো এটা তো সেরকম নয়, বা একটা কিডনি খুলে নিলে হবে না। তো সেই জন্যে এটা লাগে। এবং যেটা মুশকিল সেটা হচ্ছে গিয়ে এমন নয় যে এই ধরনের পেশেন্ট আমাদের কাছে নেই, সেগুলো থাকে, কিন্তু আমাদের সোসাইটিটা এমন যে যখন এরকম একটা হয়, ধরুন সামওয়ান মিটস উইথ আ রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, কেউ একটা বাড়ির ছাদ থেকে পড়ে তার ব্রেন ইঞ্জুরি হলো, এবার সেই পেশেন্টটাকে ভেন্টিলেটারে রেখে তার বাড়ির লোককে আপনি বলছেন যে পেশেন্টটা ব্রেন ডেড, পেশেন্টটা কিছু হবে না, হ্যাঁ, এবং আপনি তাকে বলছেন যে আমরা এনাকে নিয়ে ট্রান্সপ্লান্ট করবো, তখন অনেক রকম প্রশ্ন চলে আসে। আফটার ইউ ডিক্লেয়ার সামওয়ান ব্রেন ডেড, তাহলে প্রশ্ন আসে হয়তো গিয়ে দেন হু উইল পে ফর দিস সার্ভিস, যে পেশেন্টটা যে ভেন্টিলেটারে আছে তার যে প্রতিদিন এত এত টেস্ট হচ্ছে, হচ্ছে, সেগুলো কী হবে?
এবং একটা পেশেন্ট ভেন্টিলেটারে থাকলে তার একটা চান্স অফ ইনফেকশন গোয়িং ইন, ভেন্টিলেটার অ্যাকোয়ার্ড নিউমোনিয়া হ্যান ত্যান, এগুলোও বেড়ে যায়। তো সেই জন্যে আমাদের একটু ডিফিকাল্ট আর কি, বাট ইন্ডিয়া ইজ ক্যাচিং আপ। এখন তো আমাদের এখানে প্রচুর ট্রান্সপ্লান্ট হচ্ছে, তো ইন্ডিয়া ইজ ক্যাচিং আপ। একটা কার্ডিওথোরাসিক সার্জারি, একটা ওপেন হার্ট সার্জারি বা বাইপাস সার্জারির সময় কিরকম ব্লাড ব্যাকআপ রাখতে হয় আপনাদের? এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস, এটা আপনাদের বলতেই হবে। এটা হচ্ছে গিয়ে আমাদের অনেকের কাছেই একটা মেশিন আছে, যেটা হচ্ছে গিয়ে যে ব্লাডটা লস হয় সেই ব্লাডটা মেশিনে যায়, ব্লাডটাকে ভালো করে স্যালাইন দিয়ে ধোয়া হয়, দিয়ে ওটাকে সেন্ট্রিফিউজ মানে ব্লাডটাকে জোরে ঘুরিয়ে আরবিসিগুলোকে আবার বার করে নেওয়া হয়, দিয়ে আবার সেই ব্লাডটাকেই দেওয়া হয়। মানে আমার জিনিসই আপনি আমাকে ফেরত দিয়ে দিচ্ছেন? একদম। আচ্ছা। এটা হচ্ছে কি সেল সেভারের। তাছাড়া যেই অপারেশনগুলো হার্টটা বন্ধ করে করা হয়, যেখানে বললাম যে ব্লাডটা আলাদা একটা মেশিনে যায় পাম্প করে, সেখানেও আমাদের সব সাকশনগুলো হচ্ছে গিয়ে যে হার্ট লাং মেশিনের যে রিজার্ভার আছে সেখানে যায়, দিয়ে সেখান থেকে গিয়ে আবার ফেরত আসে। তো সুতরাং যে বিশাল ব্লাডের রিকোয়ারমেন্ট যেটা ছিল সেটা কিন্তু নর্মালি আর লাগে না ইফ ইউ হ্যাভ আ গুড পারফিউশনিস্ট। এই মেশিনগুলোকে যারা চালায় তাদেরকে আমরা বলি পারফিউশনিস্ট। তারাও হচ্ছে কি একটা স্পেশালাইজড ক্যাডার অফ মেডিকেল স্টাফ। তো ওদের মেন কাজ হচ্ছে গিয়ে এই যখন আমরা হার্টের ওপর কাজ করছি তখন এই ব্লাড প্রেশারটা মেনটেন করা, বাইরে থেকে ব্লাড দিয়ে দিয়ে এসব করা, ওরাও খুব ইম্পর্ট্যান্ট আর কি। এই যে বললাম যে হার্টটাকে থামানোর জন্যে, তো এটা অতটা সিম্পল না যতটা আমি বললাম। মানে ধরুন অজস্র পাইপ হচ্ছে ওই মেশিনটায় যায় আর অজস্র পাইপ মেশিনটা থেকে ফিরে আসে, তো ওইটাকে চালায় হচ্ছে গিয়ে পারফিউশনিস্টরা। এইটা তো খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এখন শুনে সবার হার্ট বোধহয় প্রায় থেমে যাওয়ার জোগাড়। এই যে আপনারা যখন ওপেন হার্ট সার্জারি করেন তখন আপনারা যে এই হার্টটাকে থামিয়ে সার্জারিটা করেন, এটার প্রসেসটা একটুখানি বলবেন সহজে, যাতে মানুষ ভয় না পেয়ে যায়? মোটামুটি 70 বছর মতো হলো যে এই প্রসিডিওরটা চলছে। 1960s থেকে হলে হচ্ছে 40, মোটামুটি 70 বছর মতো। স্ট্যান্ডার্ডাইজড সেফ প্রসিডিওর। হার্ট লাং মেশিনটা মানে কি, সেটা হচ্ছে গিয়ে হার্ট এবং লাংসের কাজ করে। যে রক্তটা হার্টে আসছে সেটা হার্টে গিয়ে তারপরে সেটা লাংসে যায়, লাংস থেকে সেটা অক্সিজেনেট হয়, সেটা গোটা শরীরে যায়, আবার হার্টে ফিরে আসে, দিয়ে গোটা শরীরে যায়। এই মেশিনটা কি করে, হার্টে যে রক্তটা আসছে সেটাই মেশিনে যায়। মেশিনে একটা মেমব্রেন আছে, মেমব্রেন মানে আমাদের যেরকম অ্যাকোয়াগার্ডে যেরকম একটা মেমব্রেন থাকে যেখান থেকে ইয়ে হচ্ছে, তো সেই মেশিনের ওই মেমব্রেনের এক সাইডে আছে অক্সিজেন, এক সাইডে আছে ব্লাড। তো অক্সিজেনটা ব্লাড মানে কার্বন ডাইঅক্সাইডটা ব্লাড থেকে বেরিয়ে গ্যাস চেম্বারে চলে যায়, আর অক্সিজেনটা বেরিয়ে ব্লাডে চলে আসে। ওটা হচ্ছে লাংসের কাজটা। তারপরেতে ওখানে যে পাম্পটা আছে, সেই পাম্প অনেক কটা পাম্প থাকে আর কি বিভিন্ন জায়গায় পাম্প করার জন্যে, তো সেই পাম্পটা আবার ব্লাডটাকে পাম্প করে বডিতে পাঠায়, তাহলে অক্সিজেট করে পাঠাচ্ছে। আর তার মাঝে আরেকটা পোর্শন থাকে, সেটা হচ্ছে কি ঠান্ডা গরম করার। ওই যে বললাম ঠান্ডা কেন সবসময় করি, যদি সার্কুলেশন পুরো বন্ধ নাও করতে হয় তাহলেও ঠান্ডা করি। কেন কেন কি, তাহলে ওই যে যতটা ব্লাড দিতে হচ্ছে, আমি যদি চুপচাপ বসে থাকি, আমার একটা শরীরের একটা হার্টকে এতটা ব্লাড পাম্প করতে হবে পার মিনিট, সেই অ্যামাউন্টটা অনেক কমে যায়। টেম্পারেচারটা কমালে কম রক্ততে কাজ হবে, কম অক্সিজেনে কাজ হবে। তো সেই জন্য আমরা নর্মালি সব অপারেশনে একটু ঠান্ডা করি, অল্প ঠান্ডা, মানে ধরুন 30-28 এরকম। কার্ডিওথোরাসিক সার্জারিতে আপনারা কোন কোন জিনিসের চিকিৎসা করেন, মানে হার্টের কোন কোন রোগের সার্জারি করেন? তো এটাতে বাচ্চাদের যেগুলো মানে কনজেনিটাল হার্ট ডিফেক্টস বলি আমরা, জন্মগত যেটা হার্টের ফুটো বলে, শুধু ফুটো নয়, জন্মগত যে ডিসফাংশনগুলো আছে সেইগুলো, সেটা ফুটোও হতে পারে, সেটা অ্যাডিশনাল কানেকশন রয়ে গেছে যেটা মায়ের পেটে থাকা একটা বাচ্চার দরকার হয়। কেন কি, বাচ্চাদের সার্কুলেশনটা আলাদা হয়, ওখানে তো আর মানে নাক দিয়ে অক্সিজেন নিচ্ছে না, ওখানে মায়ের শরীর থেকেই অক্সিজেন আসছে, তো সেইটা আলাদা হয়। এবার জন্মগত যে অ্যাবনর্মালিটিগুলো আছে সেইগুলোর চিকিৎসা হয় ছোটো বাচ্চা থেকে দেখে। বড় হলে যেগুলো ওই আমরা বলি রিউম্যাটিক হার্ট ডিজিজ, রিউম্যাটিক হার্ট ডিজিজ মানে ভ্যালভগুলো খারাপ হয়ে যেতে পারে, সেটা একটা থ্রোট ইনফেকশনের সিকুয়েল হিসেবে হয়। তো হার্টের ভ্যালভগুলো থিকেন্ড হয়ে যায়, ড্যামেজড হয়ে যায়। তো ভ্যালভগুলো হচ্ছে কন্ট্রোল করে ব্লাড ফ্লোটাকে, মানে একটা পাম্পিং চেম্বারে দুটো তো থাকবে, একটা ইনলেট থাকবে, একটা আউটলেট থাকবে। তো ওখানে ভ্যালভ থাকে, দরজার মতো থাকে, তা না হলে তো পাম্প করলে যেদিক দিয়ে রক্তটা এসেছিলো সেদিকে ফিরে যাবে। তো সেই ভ্যালভের ডিজিজগুলো আমরা ট্রিট করি।
আর আমরা ট্রিট করি হচ্ছে গিয়ে পাম্পটার তো কোনো একটা লাগবে, খাবার লাগবে। সেই খাবারটা যায় হচ্ছে গিয়ে হার্টের ওপর যে ব্লাড ভেসেলসগুলো আছে যেগুলোতে ব্লক হয়, সেটা হচ্ছে গিয়ে বেশিরভাগ কিছু কিছু মানে জেনেটিক কন্ডিশনেও হয়, আবার মোস্টলি যেটা আর কি উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্য হয়, যেটা নিয়ে সবাই বলে যে এক্সারসাইজ করো, ওই করো, তাহলে এটা হবে না, হার্টের রোগ হবে না। সেটা হচ্ছে গিয়ে ওই হার্টে ব্লকেজগুলো, তো সেটাকে বলে আমরা বাইপাস সার্জারি। আর 4 নম্বর ব্যাপারটা হার্টের হচ্ছে গিয়ে হার্ট থেকে যে ব্লাড ভেসেলগুলো বেরোচ্ছে, সেই ব্লাড ভেসেলটা কোনোটা বড় হয়ে গেছে, কোনোটা লেয়ার আলাদা হয়ে গেছে, তো সেইগুলোরও আমরা চিকিৎসা করি। এই ফুটো করে যে কাজ করেন, এই যে কুচকি ফুটো করে, হাত ফুটো করে একদম সোজা চলে যাচ্ছেন হার্টে, কি কি কিভাবে করেন? ধরুন এমনি কমন পিপল যেটা খুব সহজে বুঝতে পারে না, সেটা হচ্ছে গিয়ে কার্ডিওলজিস্ট আর কার্ডিওথোরাসিক সার্জনের মধ্যে ডিফারেন্স। তো মেইনলি কার্ডিওলজিস্টরা করে হচ্ছে গিয়ে ফুটো করে কাজগুলো, মানে যেরকম ধরুন অ্যাঞ্জিওগ্রাফি করলো বা স্টেন্টিং করলো, মানে একটা ব্লকেজ আছে, ব্লকেজটা স্টেন্ট করে খুলে দিল, বেলুন দিয়ে খুলে দিল, বা ধরুন একটা ভ্যালভ, যে ভ্যালভটা বলছি ড্যামেজ হয়ে গেছে, সেখানে এখন নতুন ভ্যালভ বেরিয়েছে যেটা ফোল্ডেড ভ্যালভ, সেটা বডিতে গিয়ে সেটা খুলে যাবে। বা ধরুন হার্টে কোথাও একটা ফুটো আছে, আমরা করলে কি করব, সেটা পুরোটা কেটে সেটা সেলাই করে করব। তো কার্ডিওলজিস্টটা করলে কি করে, সেটা একটা ওই ফোল্ডিং ছাতার মতো একটা জিনিস হয়, বুঝেছেন তো, সেটা ওখানে গেল দিয়ে ওটা এরকম খুলে গেল ছাতার মতো, তাহলে ফুটোটা বন্ধ হয়ে গেল। তো এই কাজগুলো কার্ডিওলজিস্টরা করে, ওদেরকে আরও ভালো করে বলতে গেলে বলে ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট। এইগুলোর একটা করে লিমিটেশন আছে সব কিছুরই। যেরকম আগে বলেছিলাম ব্লকেজ কম থাকলে তখন হচ্ছে গিয়ে অ্যাঞ্জিওপ্লাস্টি, বেশি থাকলে হচ্ছে বাইপাস। যখন ওরা দেখে যে না এটা হবে না, তখন আমাদের কাছে পাঠায়। মানে যেই যে বললাম ছাতার মতো জিনিসটা দিয়ে হার্টের ফুটোটা লাগাবে, সেটা হচ্ছে গিয়ে তখনই লাগবে যদি একটা রিম থাকে, ফুটোটার চারিদিকে যদি একটা রিম থাকে। আপনার যদি ছাদে ফুটোটা যদি দুটো দেয়ালের কোণাতে হয় যেখানে রিম নেই, তাহলে ওই ছাতাটা ওখানে আটকাবে না। মানে সেক্ষেত্রে কি আপনাদের সাথে কার্ডিওলজিতে ঝামেলা হয়ে যাবে, আমাদের জিনিসটা করছেন কেন, এরকম কখন? না দেখুন, এটাতে অনেকে বলে ঝামেলা, যারা সিনিয়র সার্জেন্স আছে তারা বলে যে এই কেসটা কার্ডিওলজিস্টটা করে দিল, স্টেন্ট করে দিল, এটা দেখ বাইপাসের কেস ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এতে কিন্তু সিটিভিএস সার্জনদের কেস কমেনি, কেন কি কেস ডিটেকশন বেড়েছে। আগে যেরকম কোথাও ক্যাথল্যাব ছিল না, ক্যাথল্যাব মানে যেভাবে মানে যে ইনস্ট্রুমেন্ট দিয়ে হার্টে ব্লকেজ এগুলো দেখা হয় মেন যেটা, হ্যাঁ, আগে কোথাও ছিল না। আগে মানে আমরা যখন স্টুডেন্ট ছিলাম কলকাতা শহরে 3-4টে ছিল, এখন গোটা পশ্চিমবাংলায় 140টা, অ্যাজ অফ লাস্ট মান্থ 140টা ক্যাথল্যাব আছে। সায়নের একটা প্রশ্ন ছিল, সায়ন বলছিল যে সায়নের প্রশ্ন ছিল, সায়ন নিজের মনের কথাগুলো সায়নের প্রশ্ন ছিল কিন্তু খুব সাংঘাতিক প্রশ্ন, কিন্তু মানে ও খুব সঞ্চয়ী মানুষও। ও বলছে যে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করো যে আগে থেকে যদি আমি একটা দুটো স্টেন্ট যদি এরকম যেরকম শেয়ার কিনে যদি আমি কিনে রেখে দিতে পারি, আজকে তো নয়, এরকম স্টেন্টের দাম এরকম, যদি 5 বছর বাদে যদি স্টেন্টের দাম বেড়েও যায়, তাহলে কি দিলে ওই স্টেন্টগুলো ঢুকিয়ে দিয়ে আমাদের যদি থাকে ব্লকেজ, তাহলে করতে পারে? যেই ধরুন বিয়ের সময় যে জামাগুলো কিনেছিলাম, অনেক কটা পরিও নি, সেই জামাগুলো তো এখন আমার হয় না, হয়তো মোটা হয়ে গেছি। তাহলে হবে না? যখন যেরকম লাগবে সেই সাইজের তো লাগবে। ও সেটা ঠিক হলো না। আমার মনে হয় তার থেকে ভালো হবে স্টেন্ট কোম্পানির শেয়ার কিনে রাখো। হ্যাঁ, একদম ঠিক বলেছেন, একদম দারুণ বলেছেন। হ্যাঁ, একদম। একটা কথা আপনি আমাকে বলুন, যারা ডাক্তারি স্টুডেন্ট তাদের দেখেছি একটা ভীতি রয়েছে এই কার্ডিওথোরাসিক ভাস্কুলার সার্জন হওয়ার প্রতি, এটা কেন? 12 পাস করার পর লোকে কি ভাববে? সে ভাববে যে কত তাড়াতাড়ি একটুখানি নিজে রোজগার করা যাক, যে বাবাকে আর টাকাটা চাইতে হবে না, সে যাই করুক না কেন, সে একটা গার্লফ্রেন্ডের সাথে বেড়াতে যাবে কি কোথাও যাবে, বাবাকে আর টাকাটা চাইতে হবে না। এটা আমাদের ডাক্তারিতে সেটা খুব লম্বা। একটা ছেলে ইঞ্জিনিয়ার হলে সে 4 বছর পর সে একটা সে প্লেসড হচ্ছে, হচ্ছে, সে কিছু একটা করছে, ওয়ার্ক ফ্রম হোম করছে। ডাক্তারিতে সেটা লাগছে 5.5 বছর, 4.5 বছর এমবিবিএস, 1 বছর ইন্টার্নশিপ। তারপরেতে আরও একটা কঠিন পরীক্ষা আছে যেটাকে বলে নিট পিজি, মানে প্রবাবলি দ্য মোস্ট ডিফিকাল্ট এক্সাম ইন ইন্ডিয়া। তো সেই নিট পিজিটা ক্লিয়ার করলে তখন তার যে র্যাঙ্ক হবে, সেই র্যাঙ্কের বেসে সে পাবে হচ্ছে এমডি বা এমএস, মানে সার্জিক্যাল বা মেডিকেল লাইনে। সেটা 3 বছর করার পর যদি সে গভর্নমেন্ট থেকে করে,
তাহলে তাকে একটা 3 বছরের বন্ড পোস্টিং করতে হবে, যেটা আমাদের সময় ছিল না। 3 বছর বন্ড পোস্টিং করার পর তারপরে তাকে সুপার স্পেশালাইজেশনের জন্য করতে হবে MCH সার্জিক্যাল স্পেশালিটিতে বা DM মেডিকেল স্পেশালিটিতে, সেটা আরও 3 বছর। সেটাও যদি সে গভর্নমেন্ট সেট আপ থেকে করে তাহলে তার আরও তারপরে 3 বছর বন্ড লাগবে। তো দিস এন্টায়ার জার্নি ইজ লং। সেটা করে যখন বেরোবে, তুমি যখন যাবে যে আমার বাবার অপারেশন করতে হবে, হ্যাঁ, তখন তুমি কি দেখবে না কে পুরনো ডাক্তার আছে, বয়স্ক ডাক্তার আছে, কেউ দেখবে না, কিন্তু তার হাত কাঁপে কি কাঁপে না, হ্যাঁ, কিন্তু লাগবে কি না যে এ অনেক দিন থেকে বলছে আর 5 জন যাকে রেকমেন্ড করছে তার কাছে, একটা নতুন লোকের কাছে কেউ যাবে না, এক্সপিরিয়েন্সড। তখন লোকে চাইবে এক্সপিরিয়েন্স। তো আবার এই যে আমাদের সার্জিক্যাল লাইনে কি হয়, আফটার MCH আফটার বন্ড দেন অলসো লাইফ ইজ নট স্মুথ। তারপরেতে ইউ হ্যাভ টু ওয়ার্ক আন্ডার সামওয়ান ইজ ইম্পর্ট্যান্ট, বিকজ নিজের কেস নেই, সামওয়ান উইল প্রোভাইড দ্য মেন্টরশিপ। তুমি যখন প্রথম অপারেট করছো, যে এই যে ফুটবলারদের কোচ থাকে কেন, যে বাইরে থেকে কেউ বসে দেখছে, তাকে বলছে যে এই তোর ওটা ঠিক হচ্ছে না, বুঝলি তো, তো ওই সেলাইটা এরকম করে নে, দেখ সুবিধা হবে। তো সেটার জন্য লোক দরকার। এবং আজকাল অনেক স্পেশালাইজড আরও ভ্যারাইটি বেরিয়ে গেছে, ডাইভার্সেন্স বেরিয়ে গেছে। যেরকম গাইনি করার পর কেউ করছে ইনফার্টিলিটি, তো আমাদের যেরকম CTBS করার পর কেউ করছে হচ্ছে গিয়ে MICSA ফেলোশিপ, কেউ করছে থোরাসিক সার্জারির ওপর ফেলোশিপ, কেউ করছে পিডিয়াট্রিক সার্জারির ওপর ফেলোশিপ, 2 বছর হয়, 1 বছরের হয়, বিভিন্ন ফেলোশিপ করছে। তো সেই জন্য ইট ইজ আ লং জার্নি। আর ওয়েন ইউ কমপ্লিট দিস, তারপরে তো যখন ওয়েন ইউ সিট ইন ইউর চেম্বার, তখন দেখবে যে বাইরে কেউ নেই। যদি সেখানে যদি 2-3 জন আরও যদি কার্ডিওথোরাসিক সার্জন আছে, দেখবে যে বয়স্ক লোকটার কাছে যাচ্ছে, তোমার কাছে আসছে না, তখন ইট ইজ ডিপ্রেসিং। তো এইটা সবাই বুঝতে পারে, সেই জন্যে লোকে আসতে চায় না, কিন্তু আসে না তা নয়। আগেতেও কম আসতো, এখনও কম আসে, কিন্তু যারা মানে ফোকাসড যে আমি এটাই করব, তারা কিন্তু আসে। তো আমি তো মেডিকেল কলেজে বড় হয়েছি, আমার সারা জীবনটাই মেডিকেল কলেজে। আমাদের CTBS ডিপার্টমেন্টটা ছিল সার্জারির একদম উপরে, মানে সার্জারি যে ডিপার্টমেন্টটা ছিল ডেভিডিয়ার ব্লক, তার 4 তলায়। আমরা শুধু উপরে তাকিয়ে দেখতাম, আরে বাবা এখানে CTBS সার্জন যাচ্ছে, খুব ভয় পেতাম ওদেরকে। তারপরেতে একদিন একটা ওই পেটের একটা অপারেশনের সময় একটা ব্লিডিং হলো, তখন আমরা কি করি, ব্লিডিং আটকানোর জন্য প্রেশার দিয়ে দাঁড়িয়ে থাকুন। তখন আমি MS করছি, জেনারেল সার্জারি ট্রেনিং করছি, চিপে দাঁড়িয়েছি, বলো এই CTBSকে ডাক। একজন নেমে এলেন, একজন স্যার নেমে এসে কেমন ক্যাপ 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 করে ব্লাড ভেসেলগুলো সেলাই করে দিল। তার আগে অবধি তো আমি বিশ্বাসও করতে পারতাম না যে এরকম করা যায়। তো তার কনফিডেন্সটা দেখে আমার হলো যে হ্যাঁ জিনিসটা শিখতে হবে। হ্যাঁ, ব্লাড ভেসেলের ওপর ডায়াথার্মি করছে, ঘ্যাচ করে কাটছে, একটাকে ওটা লাগিয়ে দিচ্ছে, যেইটা মানে খুব ডিফিকাল্ট জায়গা ছিল। মানে একটা স্ট্রেট পাহাড় আছে, স্ট্রেট পাহাড়ে লোকে উঠতে ভয় পাচ্ছে, হঠাৎ করে ইউসি সামওয়ান যে একটা স্পেশাল কোনো একটা ডিভাইস দিয়ে হয়তো ঝপঝপ করে উঠে যাচ্ছে। হ্যাঁ, সেফলি, পেশেন্টদের কিছু হচ্ছে না। এবং আগে যে একটা ভয় ছিল যে এই হার্টের পেশেন্ট মানেই হচ্ছে গিয়ে ভেরি রিস্কি অপারেশন, অ্যাকচুয়ালি কিন্তু তা না। এখনও এই রোগীর বাইরের লোকেরা মানে রিলেটিভসরা জিজ্ঞেস করে যে স্যার অপারেশন সাকসেসফুল তো আমি সবসময় তাদেরকে এই কথা বলি যে জ্যান্ত পেশেন্টকে ওটি থেকে বার করাটা অপারেশনের সাকসেস নয়। পেশেন্ট তো জ্যান্ত বেরোবেই। আমাদের তো ইট ইজ দ্য সেফেস্ট প্রসিডিওর, যা করছি হার্টটা সাপোর্টেড, কোনো অসুবিধা নেই। রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসে হয়তো কখনো নট দ্যাট পেশেন্টস হ্যাভেন্ট ডায়েড ইন দ্য থিয়েটার, সেটা হয়েছে, কিন্তু রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসেস। অপারেশনের সাকসেসটা একটা বাইপাস করা হলো, খুব গড়বড় কিছু না করলে পেশেন্ট ঠিক থাকবে, বেরোবে। কিন্তু সাকসেস কি? সাকসেস হচ্ছে 15 বছর পরেও সে যদি ফুটবল খেলতে পারে, হ্যাঁ, হয়তো নাতির সাথে ফুটবল খেলছে বা নাতিকে নিয়ে সে স্কুলে দিতে যাচ্ছে, সেটা হচ্ছে সাকসেস। তো এরকম প্রচুর পেশেন্ট আমার আছে যারা যখন অপারেশন করেছিলাম, হয়তো তার মেয়েটা, এই আরেকটা কেস বলতেই হবে, তখন আমি BM বিল্লায় ছিলাম। তো আমার কাছে একটা পেশেন্ট এসছে, তার ভ্যালভ রিপ্লেসমেন্ট করতে হবে। তো আমি বললাম যে ওটা বয়স্ক লোক, বয়স্ক মানে হি ওয়াজ অ্যারাউন্ড 50ও না, হয়তো 48 হবে, বাট অ্যারাউন্ড 50। তো বললাম একটা অ্যাঞ্জিওগ্রাফি করে নিন,
কেন কি অন্য কিছু তখন ভ্যাল রিপ্লেসমেন্ট করবে, অন্য কিছু হার্টের সমস্যা আছে কিনা সেটাও দেখে নিতে হয়। তা না হলে ওর অপারেশনটা তো ডেলি করা যাবে না, পরে আবার একটা ব্লকেজ বেরোলো তখন। তো তার ঘন্টা দুয়েকের মধ্যে আমাকে ক্যাথল্যাব থেকে, মানে যেখানে এনজিওগ্রাফি হয় সেখান থেকে ফোন করে বলছে, স্যার ওই পেশেন্টটা না ফেলিয়ারে চলে গেছে, ইনটিউবেটেড। তো আমি আমার চেম্বার থেকে বেরোচ্ছি, বিএমবিলার চেম্বার থেকে বেরোতে গিয়ে দেখছি যে ওর বোধহয় 8-9 পড়ে ওই মেয়েটা বসে রয়েছে মাথা নিচু করে, বলছে কাকু কী হবে। মানে দেখে চোখে জল চলে আসে। মেয়েটা আজকে টিসিএস ইঞ্জিনিয়ার। এবং সবাই বলেছিল যে অপারেশনটা করিস না, করলে বেরোবে না, বেকার তোর গায়ে ব্লেম যাবে। তখন ওই যে বললো আমি ইয়াং, তখন আমাকে আউট অফ দ্য ওয়ে গিয়ে ভালো কিছু করে নিজেকে এস্টাবলিশ করতে হবে। মানে মেবি সেই চাকরির জন্যেই আমি ওইটা করলাম। নেক্সট ডে হি ওয়াজ ফাইন। ওর তো যে প্রবলেমটা ছিল, প্রবলেমটা সেরে গেছে। এবং এই যে লোকে বলে যে ভেরি হাই রিস্ক সার্জারি, ওর জন্যে কিন্তু দ্য সার্জারি ওয়াজ নট হাই রিস্ক। কেন কি সার্জারিটা তো হার্ট লাং মেশিনে পেশেন্টের সাপোর্ট দিয়ে হচ্ছে, সার্জারিটা ঠিক করে দিলেই সে ভালো। তুমি এটা টিসিতে কাজ করে একটা ছোটো, তারও একটা বাচ্চা হয়েছে। তো এটা হচ্ছে স্যাটিসফাইং। মানে ওয়ান্স ইউ ওয়ার্ক ফর 10-15 ইয়ার্স, এটা হচ্ছে স্যাটিসফ্যাকশন। হয়তো অন্য ডাক্তারদের শুনতে খারাপ লাগবে, কিন্তু অনেকেই আছে যে হয়তো একটা গলব্লাডার অপারেশন হয়েছে 5 বছর আগে, হ্যাঁ জিজ্ঞেস করলাম কে করেছিল, বলতে পারবে না। হ্যাঁ, সে ফর এক্সাম্পল এটা দিল্লিতে নয়দাতে থাকা হয়তো কেউ, হ্যাঁ সে এখানে স্বাস্থ্যসাথীতে অপারেশন করতে এসছে আমার কাছে, আমাদের এখানে স্বাস্থ্যসাথী কার্ড ছিল বলে। বললো गॉलब्लैडर ऑपरेशन तो नोएडा में हुआ है सर। हम लोग कौन किया डॉक्टर? मुझे वो तो मालूम नहीं। मुझे और कोई ऑपरेशन हुआ? मुझे सर वो हार्ट में फूटा था। हाँ, तो ওই অপারেশনটা কী করেছে? বলছে ওটা মাদ্রাস মেডিকেল সেন্টারে এই ডাক্তার করেছে। তো সেটা তো 40 বছর আগের কথা। তো হার্টের ডাক্তারদের কিন্তু লোকে মনে রাখে। তো এটা হচ্ছে স্যাটিসফ্যাকশন। ডাক্তারবাবু, আপনারা যেই সময় পড়াশোনা করেছেন অনেক স্ট্রাগল, অনেক কিছু অ্যাভেলেবেল ছিল না। আর এখন যে মেডিকেল স্টুডেন্টদের আপনারা দেখছেন, তো দুটো পড়াশোনার মধ্যে কি কি ডিফারেন্সেস আপনি দেখতে পাচ্ছেন? পড়াশোনাটা পাল্টে গেছে, মানে এখন দেয়ার আর সো মেনি গ্যাজেটস, সবই পাল্টেছে। যেরকম ট্রিটমেন্ট পাল্টেছে সেরকম পড়াশোনা পাল্টেছে। একদিকে যদি বলে যে রোবোটিক সার্জারি এসছে, হ্যাঁ একদিকে যদি বলে যে আমাদের জানার জন্য সিটি স্ক্যান, এমআরআই এসছে, পড়াশোনাতেও সেরকম এই ডিজিটাল রেভলিউশনটা এমনভাবে এসছে। আজকে বিভিন্ন রকম, এই যে কোভিডের সময় আমরা যেরকম দেখেছিলাম যে লার্নিং প্ল্যাটফর্মস, এগুলো ডাক্তারিতেও চলে এসছে। এবং আমাদের ডাক্তারিতে আরেকটা জিনিস লাগে পড়তে, আগে অনেক কিছু জিনিসপত্র লাগতো। জিনিসপত্র মানে আমি তো হোস্টেলে থাকতাম, তো এমনি বিছানায় হাফ বিছানা হচ্ছে ওই বোন সেট বলে একটা ব্যাপার হয়, বোন সেট ছিল। তো সেটা হচ্ছে কি হাড্ডি, সেটা আবার ইউনিল্যাটারাল হয়, বাইল্যাটারাল হয়। মানে পুরো স্কেলিটনটা কিনলে বাইল্যাটারাল, আর যে কম পয়সায় কিনেছে ইউনিল্যাটারাল। আবার দু একটা ধুরন্ধর ছেলে ছিল আমার মতো, যারা ইউনিল্যাটারাল কিনে দুটো বাইল্যাটারাল বিক্রি করে দিলাম সেকেন্ড এমবিবিএসে কি। হ্যাঁ, দেখলাম যে এত বোন জমে গেছে, আর খাটের তলাতে এত বোন বেরোলো যে দুটো বাইল্যাটারাল হয়ে গেল। হ্যাঁ, তো যাই হোক, তো এরকম বোন সেট লাগতো। একটা হোস্টেলে একটু বারান্দায় আর কি, বাথরুমের কাছে বারান্দায় কোনায় একটা বালতি থাকতো ঢাকা দেওয়া, সেখানে সব ভিসেরাগুলো, ভিসেরা মনে হচ্ছে এই লিভার, হার্ট, কিডনি, এগুলো সব রাখা থাকতো। আসল ফর্মালিনে ডোবানো। এবং সেটাকে তো বলতে পারবো না এখন, সেটা উইদাউট গ্লাভসও আর কি, সেটাকে আমরা ধরে, অত গ্লাভস কোথায় পাবো, হ্যাঁ সেটাকে ধরে বিভিন্ন রকম, সেটাকে নর্মালি কী পজিশনে থাকে, কিসের সাথে কি লেগে থাকে, কোন দিক থেকে কি ফ্লো করে, সেই সব পড়তে হয় আর কি। এখন এগুলো সব ডিজিটাল সফটওয়্যার বেরিয়ে গেছে। ট্যাবের মধ্যেই এমন সফটওয়্যার যেটাকে, হ্যাঁ এই অ্যাবডোমেনের ভেতরে লেয়ার করে সেপারেট করছো, দিয়ে ভেতরে দেখছো, হ্যাঁ লিভারটাকে সরিয়ে নিয়ে দেখছো যে প্যাঙ্ক্রিয়াসটা যেটা একদম পিছনে আছে সেটা কিরকম, কিডনিগুলো দেখছো, পেছন দিক থেকে কিডনিটা দেখতে কেমন সেটা দেখছো। তো বুঝতেও খুব মানে ইজি একদম। এরকম হয়েছে। তারপরেতে আরেকটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে, আগে কেউ হয়তো কিছু বলে দিল যে এই সিনড্রোম, হ্যাঁ আমি তো পড়াশোনায় খুবই কাঁচা, আমি তো 90% সিনড্রোম বলতে পারতাম না। হ্যাঁ, এখন তো সবার হাতে ফোন, মানে এখন তো মানে টাইপও করতে হচ্ছে না, ওই ইয়েটা টিপে বলে দিচ্ছে, ফোন নিজেই শুনে বলে দিচ্ছে। ফোন আবার মাঝে মাঝে এমনিও শোনে। হ্যাঁ, ওটাই তো বলছি।
এটাও একটা হয়েছে যে ইনফরমেশন ইজ অ্যাট ইউর ফিঙ্গার স্টিপস, যে কোনো জিনিস নিয়ে। একটা বাজে কথা বলবো, হ্যাঁ, আমার ওগুলো শুনতে ভালো লাগে। অনেক ইয়ে ছিল, দাদারা ছিল বা ইয়ে ছিল যারা বলতো যে এটা বুঝলি তো এত পার্সেন্ট কেসে এরকম হয়। হ্যাঁ, কি এটা বললো যে ওই জন্ডিস, হ্যাঁ জন্ডিসের এত পার্সেন্ট কেসে এই হেপাটাইটিস এতে হয়, এত পার্সেন্টে এটা হয়, বা হেপাটাইটিস বির এত পার্সেন্ট কেসে ওটা ক্যান্সার হয়ে যায়, লিভার ক্যান্সার হয়। এখন ওই ঢপ দেওয়ার কোনো জায়গা নেই, সঙ্গে সঙ্গে দেখে নিচ্ছে। হ্যাঁ, তো ওই যারা পার্সেন্টেজের খেলাগুলো খেলতো ওগুলো সব বন্ধ হয়ে গেছে। তো ইনফরমেশন ইজ অ্যাভেলেবল অ্যাট ইউর ফিঙ্গার টিপস। ইয়েটা খুব ভালো হয়েছে, মানে ওই বডিটাকে চারিদিক থেকে দেখা। আরেকটা জিনিস যেটা হয়েছে উইচ ওয়াজ ভেরি এসেনশিয়াল, সেটা আমি এখন রিয়েলাইজ করছি, সেটা হচ্ছে গিয়ে লোকজনের রিসার্চের প্রতি একটা ইনক্লিনেশন। আমরা হচ্ছে গিয়ে বইয়ে যতটুকু আছে ততটুকু পড়তাম, হ্যাঁ এক্সট্রা কিছু ইয়েও করতাম না, আর রিসার্চের দিক থেকে কোনো মানে অরিজিনাল রিসার্চ করার কোনো ব্যাপার ছিল না। এখন তার একটা কারণ আমার মনে হয়, আগে রিসার্চ করার জন্য না ফিজিক্যালি একটু দৌড়ঝাঁপ করতে হচ্ছে, যে এই বইটা কোথায় অ্যাভেলেবেল, কার কাছে পাওয়া যাবে, কোন লাইব্রেরিতে পাওয়া যাবে, এরকম অনেক কিছু ছিল। হ্যাঁ, আবার ইনসেন্টিভও হয়তো সেরকম ছিল না রিসার্চের। আচ্ছা, ইনসেন্টিভ বলতে এখন যেরকম আইসিএমআর এমনভাবে ঢুকেছে চারিদিকে, হ্যাঁ দে আর ফান্ডিং ইউর রিসার্চ প্রজেক্টস, তো সেটাও করছে। এবং ভালো ভালো জিনিসের উপর কিন্তু ইয়ে হচ্ছে, মানে ভালো ভালো জিনিসের উপর বাচ্চারা কাজ করছে, তাদের গাইড করছে এরা। এই যে ডাক্তারিতে যে যারা টিচিং লাইনে আছে তাদের প্রমোশনটাও কিন্তু মানে রিসার্চ বেসড করে দিয়েছে। মানে আগে যেটা রুটিনলি হয়ে যেত, তো এখন কিন্তু শুধু স্বাস্থ্য ভবনের চক্কর কাটলেই প্রমোশন হবে না। মানে এনএমসি ক্রাইটেরিয়া ওয়াইজ লাস্ট 2 বছরে এরকম 2টো পাবলিকেশন থাকতে হবে, 2টো কনফারেন্সে যেতে হবে, এরকম আছে। পাবলিকেশনে ইয়েটা কে করবে, যে দৌড়ঝাঁপের কাজটা কে করবে? আর একটা ব্লাড স্যাম্পল নিয়ে একটা টেস্টিং হচ্ছে, কিছু হচ্ছে, একটা ইমেজের কিছু করা হচ্ছে, একটা পেশেন্টকে ফলো আপ করা হচ্ছে, সেটা কে করবে? ডাক্তারি স্টুডেন্টই করবে, ঠিক তাই না? যে একটা টিচার আছে সে তো গিয়ে তো করবে না, পেপার ওয়ার্কটা, গ্রাউন্ড ওয়ার্কটা। তো সেইটা করে আজকে স্টুডেন্টদের মধ্যে কিন্তু রিসার্চের টেন্ডেন্সিটা কিন্তু এসছে, হ্যাঁ যেটা আমাদের মধ্যে একদমই ছিল না, সেটা কিন্তু এসছে। দিস ইজ ওয়ান গুড থিং। ডাক্তারি মানেই যে অনলি হার্ড ওয়ার্ক, লং ওয়ার্কিং আওয়ার্স, নো স্যাটিসফ্যাকশন, এটা নয়। স্যাটিসফ্যাকশন ইজ নট অনলি অ্যাবাউট পেশেন্টস রিমেম্বারিং ইউ, মানে একটা যে কেস ভালো করে যে স্যাটিসফ্যাকশন সেরকম নয়। মানে আজকে তো অনেক বয়স হয়ে গেছে, আজকে এটা আমার বলতে কোনো আপত্তি নেই, সে ফর এক্সাম্পল যখন আমার স্কুলের বন্ধুরা আসে, হ্যাঁ আমরা একটা ওভারনাইট যাই, হয়তো কোথাও হয়তো মন্দারমণি গেলাম, হ্যাঁ সেখানে কিন্তু আমাকে এ ডাক্তার বলে ডাকে, হ্যাঁ তো সেখানে তো ইঞ্জিনিয়ারও আছে, জিওলজিস্টও আছে, হ্যাঁ ব্যাংকে কাজ করার লোকেও আছে, তাদেরকে তো ওরকম করে তো কেউ ডাকে না। তো ইট ইজ নট অনলি যে ইয়োর পেশেন্ট বা সোসাইটি, এটা কিন্তু বাকি সবাইও কিন্তু সেই একটা মানে আলাদা একটা নজরে দেখে। মানে হার্ডওয়ার্ক তো আছে, হার্ডওয়ার্ক মানে ফিজিক্যাল হার্ডওয়ার্ক, ইটস ভেরি লেবোরিয়াস, কিন্তু তারপরে স্যাটিসফ্যাকশনও আছে। ওকে, তাহলে এইবার আমরা যেটা করব, এই বাইপাস সার্জারি বা ওপেন হার্ট সার্জারির প্রচুর মিথ এই মার্কেটে ঘোরে, হ্যাঁ এবং বাইপাস সার্জারি শুনলেই কিন্তু একজন ভয়ে একদম ভীত সন্ত্রস্ত হয়ে না 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 বোধহয় আমার জীবন চলেই গেল, মানে আমি বেঁচে থাকবো কিন্তু প্রায় জুবুথুবু হয়ে বেঁচে থাকবো। এই কোয়েশ্চেনগুলো কিন্তু চটপট করতে হবে। কেন বলতো? কেন কি আমাকে এই কোয়েশ্চেনগুলোর উত্তর প্রতিদিন দিনের পর দিন দিয়ে যেতে হচ্ছে। একদম চটপটি করব। ওপেন হার্ট সার্জারি হলে ভারী জিনিস তোলা যাবে না, মানে কোনোদিনই তোলা যাবে না। কেন? বুকটা তো খোলা নেই, স্টিলের তার দিয়ে বাঁধা আছে তো। স্টিলের তারটা দিয়ে মানুষ ঝুলে পড়লেও কিছু হবে না। মানুষ কেন, মানে 500 কেজি ঝুলিয়ে দিলেও সেই স্টিলের তারটা ছিঁড়বে না। আমি জিম টিম করতে পারবো আবার? সব করতে পারবে, কেন পারবে না? বাহ। এটা দিস ডিপেন্ডস অন হার্টটা কি অবস্থায় আছে, আর যে অবস্থায় এসছো তার থেকে যদি খারাপ অবস্থায় না যায় তাহলে সেই কাজ সব করতে পারবে। মানে আমি বলছি যে যার হার্ট অ্যাটাক হয়ে মাসেলটা ড্যামেজ হয়ে গেছে, তার হার্টের ক্ষমতা কমে গেছে, হ্যাঁ সে তার হার্টের ক্ষমতা কমার জন্যে সে তার রেস্ট্রিকশন থাকতে পারে, কিন্তু তার বুকটা খুলে আবার বন্ধ করা হয়েছে বলে তার তো রেস্ট্রিকশন সেরকম ব্যাপার নেই। বাইপাস সার্জারি হয়েছে, আমি কি লং ড্রাইভে পাহাড়ে যেতে পারবো? একদম। ট্রেকিংও করতে পারবো? সব প্রোভাইডেড হার্টটা ঠিক ছিল।
এর সাথে বাইপাস সার্জারি কোনো সম্বন্ধ নেই। ওপেন হার্ট সার্জারি হলে বা বাইপাস সার্জারি হয়েছে, আমি কারোর উপর হেভি রেগে যেতে পারবো? তাহলে কি আমার হার্টের উপর চাপ পড়বে? মানে রেগে মেগে আগে যেরকম বকতাম সেরকম পারবো? হ্যাঁ, সব করতে পারবে। এইটা অ্যাটলিস্ট না বলুন। আরে না বলার তো জায়গা নয়। না, একটু পরিবারে শান্তি থাকবে, কিছু মিথ্যে ভালো হয় বুঝুন। না না, যাই হোক, মানে কেউ যদি উত্তেজিত হয়, অনেক ক্ষেত্রে বলে যে বাবা জেঠুর কিন্তু বাইপাস সার্জারি হয়েছে, তাকে কিন্তু বেশি খোঁজাবে না, তাকে বেশি রাগাবে না। হ্যাঁ, তাহলে কিন্তু না না, এটা সবকিছুর সাথেই বাইপাস মানে ওপেন হার্ট সার্জারিটার কিন্তু কোনো সম্বন্ধ নেই। কারোর প্রেশার বেড়ে গেলে তার ব্রেন স্ট্রোক হতে পারে, হ্যাঁ, তো বাইপাস হলেও হতে পারে, না হলেও হতে পারে, ঠিক, তাই না? রাস্তায় বেরোলে অ্যাক্সিডেন্ট হতে পারে, হ্যাঁ, তার সাথে তো সে কি চটি পরে বেরিয়েছে সেটার কোনো সম্বন্ধ নেই। কারোর পার্টনারের ওপেন হার্ট সার্জারি বা বাইপাস সার্জারি হয়েছে, সে কি তার বুকে মাথা রেখে শুতে পারবে আর কোনোদিন? একদম কোনো অসুবিধা হবে না? কিচ্ছু অসুবিধা হবে না। হ্যাঁ হ্যাঁ, কত পেশেন্ট আছে তারপরেতে আরো কত কিছু করে দিল। আমাদেরকে তো এগুলো আবার ডাইরেক্টলি করতে পারে না যে স্যার মানে আসলে বলছিলাম এরকম করে, বলে হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, কিছু ডোন্ট ওয়ারি, আপনি আগে যেরকম ছিলেন সেরকমই আছেন, কিছু চিন্তা করবেন না। বাইপাস সার্জারি পরে দুটো জমজ বাচ্চা নিয়ে এসেছে আপনার জন্য হলো। হ্যাঁ, এটার ক্ষেত্রে এটা নিয়েও মিথ না আছে যে- অ্যাকচুয়ালি প্রচুর মানে আমি তো ইয়াং মেয়েদের দিকে দেখেছি যে মানে প্রচুর ইয়েরাই আছে, প্রচুর গার্লস আছে যারা মানে এই ভ্যালভ রিপ্লেসমেন্ট বা ইয়ের পর তারপরে তারা প্রেগনেন্ট হয়েছে, নর্মালভাবে প্রেগনেন্ট হয়েছে। এবং সেখানে এই যেটা বলে যে পরে বাচ্চা নিতে পারবে কিনা নিতে পারবে না, তার মধ্যে একটা ব্যাপার আছে। এই ভ্যালভ রিপ্লেসমেন্ট করলে আমাদের একটা ওষুধ দিতে হয় যেটা রক্ত পাতলা করার ওষুধ। তখন সেটার ডোজটা একটুখানি চেঞ্জ করতে হয়, কিন্তু এমনি ফিজিক্যাল দিক থেকে কোনো অসুবিধা নেই, কিছু অ্যাবসলিউটলি নো রেস্ট্রিকশন। বাইপাস সার্জারি হলে কি আমি খাসির মাংস, তেল, ঝাল, মশলা, আলুর চপ আর কোনোদিন খেতে পারবো, নাকি সেদ্ধ খেতে হবে? না এটা তো বিষ নয় যে একটা আলুর চপ মুখে লাগালে মরে গেলি। হ্যাঁ, কিন্তু প্রতিদিন যদি ওই স্টেশন থেকে আসার সময় যদি কেউ চপ মুড়ি খায় তাহলে সেটা ভুল। মানে নিয়ম মেনে, ওয়ান্স ইন এ নিয়ম ব্লু মেনে। মুন ইজ ফাইন। হ্যাঁ হ্যাঁ একদম, মানে সেটা আবার এটার সাথেও বাইপাস সার্জারি কোনো ইয়ে নেই। যদি কোনো বাইপাস সার্জারি না হয়ে থাকে, সে যদি প্রতিদিন যদি চপ খায় তাহলে তার বাইপাস সার্জারিতে আসতে বেশি সময় লাগবে না। সুইমিং করতে পারবো? একদম। বাইপাস সার্জারি হয়েছে, সন্ধ্যাবেলায় অল্প মানে একটু সুরাপান করতে পারবো? এবার এটা তো ডাইরেক্ট ক্যামেরায় বলা উচিত না, আপনি ক্যামেরার দিকে না তাকিয়ে বলুন। আমি অন্যদিকে তাকিয়ে বলছি। এই যারা বলে একটুখানি, হ্যাঁ তারা কিন্তু একটু খায় না। হ্যাঁ, যারা এই প্রশ্নটা করে, আর যারা বলে যে নেশা হচ্ছে না, নেশা হয়নি, তাদের সবচেয়ে বেশি নেশা হয়। কালকেই বর্ধমান থেকে ফিরছিলাম, হ্যাঁ। তখন দেখলাম এই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের উপর একজন দেখছি একটা বারের সামনে দাঁড়িয়ে জুতো খুলে প্রণাম করছে। হ্যাঁ, আমি বলছি বাবা এটা তো ভালো, নতুন কি মন্দির হয়েছে রে বাবা। এবার এই ব্যাপারটাতে হচ্ছে যারা বলে যে আমার এরকম পেশেন্ট আছে যে সে আমার পারমিশন নিয়ে খায়নি, হ্যাঁ, তার ওয়াইফ মাঝে মাঝেই আমাকে জিজ্ঞেস করে, বছরে যখন একবার করেছে, অনেক দিন হয়ে গেছে, প্রায় 7-8 বছর হয়ে গেছে বাইপাস হয়েছে বর্তমানে, এবং সেও ইনসিডেন্টালি একটা নার্সিংহোমের সে হচ্ছে গিয়ে ওনার, নন মেডিকেল নার্সিংহোম ওনার। তার ওয়াইফ কিন্তু আমাকে মাঝে মাঝে যখন সে ইয়ারলি আসে বলেছে স্যার আপনি একটু বলে দিন ওটা একটু কমাতে। আমি বলছি আমি তো প্রতিবারই বলি, হ্যাঁ, তো এক ফোঁটাও কমেনি, সে দিব্য আছে। এটা নিয়ে আমার জানা নেই কোনো রিসার্চ পেপার হয়েছে কিনা যে কতটা খাওয়া যায়, কিন্তু যে কোনো মানুষের জন্যই ওটা তো মানে অ্যালকোহলটা একটা লিমিটের মধ্যে থাকা উচিত। যে এই প্রশ্নটা জিজ্ঞেস করে যে স্যার একটু খেতে পারবো কিনা, সে কিন্তু একটু খায় না, এটা আমি তোকে বলছি। আর সে স্মোক করা উচিত না, মানে একদম ছেড়েই দেওয়া উচিত। নিকোটিন ইজ ব্যাড, স্মোক ইজ ব্যাড। একজন মানুষের যদি একবার বাইপাস সার্জারি করা হয়, তারপরে কি আবার করা যেতে পারে পরে যদি কোনো রকম তার আবার হার্টের সমস্যা হয়? না, এটা ভুল কথা, বাইপাস সার্জারি একবারে বেশি করা যায় না। এখন আমরা এরকম অনেক পেশেন্টই পাই যাদের আগে বাইপাস হয়েছিল, হ্যাঁ, সে 5 বছর আগে 10 বছর আগে বাইপাস হয়েছিল, তার আবার ব্লকেজ হয়ে গেছে। যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি, বাইপাসে আমরা মূল রোগটাকে কিন্তু চিকিৎসা করছি না। একটা জায়গায় বৃষ্টি হচ্ছে, একটা রাস্তা খারাপ, আর একটা রাস্তা করে দিলাম, সেই রাস্তায় বৃষ্টি হলে সেটাও রাস্তাটা খারাপ হবে। সুতরাং সেকেন্ড টাইম বাইপাস করা যায়। আবার একটা জায়গায় বাইপাস করা হয়েছে, তার তো হার্টের আবার অন্য রোগও হতে পারে,
তো তখন সেই রোগটা চিকিৎসা করার জন্য সেই অপারেশনটা করতে হতে পারে। সো মূল কথাটা হচ্ছে হার্টের অপারেশন কিন্তু করা যায়, মানে সেকেন্ড টাইম থার্ড টাইম করা যায়, একটু বেশি রিস্কি কিন্তু করা যায়। আপনাকে এবারে যে প্রশ্নটা করবো সেটা হয়তো কোনো সার্জনই চায় না এরকম কখনো আসুক তার জীবনে, কিন্তু ধরুন এরকম একটা পেশেন্ট যেটা টেবিলে আছে, আপনি ওপেন হার্ট সার্জারি করছেন, কিন্তু আপনি বুঝতে পারলেন যে এই পেশেন্টটা আর ফিরবে না, কিন্তু পেশেন্টটা তখনও একটা আর্টিফিশিয়াল সাপোর্টে আছে। তো এই সময়ে এই যে ডিসিশনটা আপনারা কিভাবে নেন, এবং এই যে নিউজটা, এই যে ব্রেকিং দ্য ব্যাড নিউজ, এটা আপনারা কিভাবে দেন? বুঝলাম। এমনি দেখুন সচরাচর এটা হয় না যে একটা পেশেন্ট হাঁটতে হাঁটতে এলো আর তারপরে তার এরকম একটা হয়ে গেল। ইউজুয়ালি এরকম হয় হচ্ছে যখন পেশেন্টটা খুব খারাপ ছিল বিফোর অপারেশন, মানে তার একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে যেখানে পুরো হার্টের মাসল পুরো নষ্ট হয়ে গেছে, হার্টের পাম্পিং কমে গেছে, বা যেরকম বললাম ধরুন একটা অ্যানুরিজম অপারেশন হচ্ছে যেখানে লেয়ারগুলো সেপারেট হয়ে গেছে, হ্যাঁ, সেলাই করছি অথচ ব্লিড করে যাচ্ছে, হার্টের কোনো একটা ওয়াল হয়তো হার্ট অ্যাটাক হয়ে সেটা পুরো ফেটে গেছে। তো এই পেশেন্টগুলো অপারেশনের প্রথম থেকেই খুবই খারাপ থাকে, দে আর ভেরি সিক। এবং এখানে অপারেশনটা করা হয় হচ্ছে গিয়ে যদি কিছু করা যায় সেরকম, যদি পেশেন্টটাকে ফেরানো যায়, ও পেশেন্টটা হয়তো এমনিতেও সার্ভাইভ করতো না, যদি ওকে কিছু করা যায়। ডিসিশনটা খুবই ডিফিকাল্ট, এবং ছোটোবেলায় এটা আমাকে নিতে হতো না যখন আমার মাথার ওপর অনেক সিনিয়র ছিল। ইভেন যখন আমি অপারেট করছি কারুর আন্ডারে, আমি তো বহু স্যারের আন্ডারে অপারেট করেছি, তখন হয়তো তারা বলতো যে না সপ্তর্ষি মনে হচ্ছে আর কিছু করা যাবে না, বুঝলি, লেটস কল ইট আ ডে। হয়তো 7 ঘন্টা 8 ঘন্টা ট্রাই করেছি, এভরিওয়ান ইজ টায়ার্ড, ব্লিড করে যাচ্ছে। এই যে আমরা যে বললাম যে ব্লাডটাকে রিউজ করি করি, সেটা করা সত্ত্বেও তাতেও আরও ব্লাড লাগছে। 100% তো রিউজ করা যায় না, একটা ফ্র্যাকশন ওয়েস্ট হতে থাকে। তো তখন মাঝে মাঝে ডিসিশনটা নিতে হয়, তখন গিয়ে বলতে হয় বাড়ির লোককে যে দেখো এই অবস্থা, আমাদের মনে হচ্ছে যে পেশেন্টটাকে আমরা করতে পারবো না। আরেক রকম যন্ত্র আছে যেটা দিয়ে ওই টেম্পোরারি সাপোর্টটা দেওয়া যায়, মানে হার্ট লাং মেশিনটা যেরকম বিশাল বড়, আরেক রকম যন্ত্র আছে যেটা দিয়ে টেম্পোরারি সাপোর্টটা দেওয়া যায়, সেটাকে বলে একমো। একমোটাকে বলে, ওটাও একটা হার্ট লাং মেশিনের মতনই, কিন্তু ওটা ছোট, পোর্টেবল টাইপের, যে ওটা দিয়ে টেম্পোরারি সাপোর্টটা দিল, দিয়ে তারপরেতে ইউ উইশ ফর সামথিং উইচ উইল চেঞ্জ দ্য থিং। বলছি যেরকম ধরো একটা এমন একটা কিছু হয়েছে যেটা রিভার্সেবল, তো সেই সময়টা হয়তো খারাপ ছিল কিন্তু সেটা উইথ টাইম ঠিক হতে পারে, বা হয়তো হতে পারে যে একটা ট্রান্সপ্লান্ট ক্যান্ডিডেট অন্য জায়গা থেকে, যেখানে একটা ভালো অ্যাক্টিভ ট্রান্সপ্লান্ট প্রোগ্রাম আছে, যে পেশেন্টটাকে কিছু 2 দিন 4 দিন একমতে রেখে ততক্ষণে যদি একটা হার্ট পাওয়া যায় তাহলে হার্টটাকে রিপ্লেস করা যাবে, ইউ ক্যান রিপ্লেস দ্যাট উইথ আ নিউ হার্ট। অ্যাক্টিভ ট্রান্সপ্লান্ট সেন্টারে এটা সম্ভব। কিন্তু ডিসিশনটা নেওয়া তো খুবই ডিফিকাল্ট, কিন্তু সবার জীবনে কখনো না কখনো নিতে হয়। শুধু ওটিতেই নিতে হয় এরকম না, হয়তো এমন হয় যে ইউ হ্যাভ হ্যাড আ মানে পারফেক্ট সার্জারি, কিন্তু তারপরেতে হয়তো অন্য কোনো একটা ইস্যু হলো, যেখানে পেশেন্টটা হয়তো তারপরে সার্জারির পর হয়তো একটা ব্রেনে ব্লিড হলো, হতেই পারে। একটা লোক বাইরে ঘুরলেও তার যেরকম একটা ব্রেন স্ট্রোক হয় সেরকম একটা হলো, তো তার হার্টটা একদম নর্মাল, পেশেন্টটা ভেন্টিলেটারে উঠছে না, তখনও হয়তো সামটাইম ইউ হ্যাভ টু কল ইট আ ডে। তো ইট ইজ ডিফিকাল্ট, কিন্তু হোয়াট আই ফিল ইজ উই শুড ডু হোয়াট ইজ ইন দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য পেশেন্ট। তুমি যদি একটা পেশেন্টকে যদি একটা ফ্রুটফুল হেলদি লাইফ না রিটার্ন করতে পারি, তাহলে then you have to take a decision, no matter how hard it is. আপনি তো একটা নিজের হাসপাতাল আপনার আছে, আর আপনি অন্য হাসপাতালে গিয়েও কাজ করেন কর্পোরেট সেটআপে, স্বাধীনভাবে আপনি আপনার জায়গায় কাজ করতে পারেন। কর্পোরেট হসপিটালে কি আপনি ঠিক সেই রকমভাবে স্বাধীনভাবে কাজ করতে পারেন, নাকি কিছু রেস্ট্রিকশনস থেকেই যায়? ওই যে রান্না নিয়ে বললেন, যে রান্নার মাসি আছে, সে নিজের বাড়িতে যেরকম রান্না করতে পারবে, ঠিক সে যে বাড়িতে কাজ করে সে বাড়িতে সেরকম করতে পারবে কি? এই ব্যাপারটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যে আজকে প্রবলি আই এম দ্য ফিউ প্রিভিলেজড ডক্টরস হু ক্যান মানে ডু হোয়াট এভার দে ওয়ান্ট ইন ডেলিভারিং হেলথ কেয়ার। ডু হোয়াট এভার দে ওয়ান্ট মানে আমার মনে হলো যে এই পেশেন্টটাকে আমি এটা করবো,
তাহলে সেরকম বিশেষ কিছু লাগবে না। আমাদের যদি ফিজটা যদি বাদ দিই, আর বাকি তো ছেলেগুলো আছেই আমাদের টিমের, তাদেরকেও বলবো এই বাবা এই কেসটা ঠিক আছে বাবা, এটা আমরা করবো, এটা ভালো কেস, দূর থেকে এসছে, এই গরিব মানুষ এতদিন ধরে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, একে কেউ করছে না, করবো। এবং অনেক কিছু মানে ছোটোখাটো জিনিস হয়তো কাট শর্টও করা যায়। মানে এই আপনারা দেখবেন হয়তো এই ওষুধ কোম্পানি হয়তো দুটো স্যাম্পেল ওষুধ দিয়ে গেছে, এই দিয়ে গেছে, বা হয়তো আমি কাউকে বললাম যে এই জিনিসটা লাগবে, বুঝলি তো, এটা তো তোরা এটা যা হোক করে এটা ম্যানেজ করে, সে বলবে যে স্যার তাহলে আপনি এটা লিখে দিন কাগজে যে এটা আমরা এই জন্যে ইউজ করবো, লিখে দিলে সেটা হয়। আরেকটা যেটা ইন্টারেস্টিং থিং অ্যাবাউট আমাদের হসপিটালটা, শুধু আমাদের হসপিটালটা, সেটা হচ্ছে গিয়ে যে এই যে হার্টের হসপিটাল মেট্রোপলিটনে হবে, উই ব্রোক দিস মিথ। আমাদেরটা প্রথম বলবো না, সেকেন্ড বলবো, প্রথম তো দুর্গাপুরে ছিল, কিন্তু প্রবলি দুর্গাপুর ছাড়া পশ্চিমবাংলায় আর কোথাও কলকাতার বাইরে হার্টের কোনো প্রপার কার্ডিয়াক কেয়ার হতো না। তো ডক্টর সত্যজিৎ বোস, উনি এখন আমাদের অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, উনি প্রথম মিশন হসপিটাল বানান দুর্গাপুরে। এবং তখন লোকে বলতো যে ও দুর্গাপুরে গেল, such a good surgeon, এবং হি showed us that if you give good quality health care, তাহলে কলকাতা থেকেও লোকে যায় দুর্গাপুরে অপারেশন করাতে। তো আমাদের হসপিটালটা বর্ধমানে প্রথম লোকে আমাদের কলিগদের মধ্যেই, কলিগ বন্ধুবান্ধব, হ্যাঁ মানে আমাদের জন্য ছোটোবেলায় আমাদের এমবিবিএসের বন্ধুরা, তাহলে হ্যাঁ সপ্তর্ষি ধানের জমির মধ্যখানে তো একটা 4তলা বাড়িতে হার্টের অপারেশন করছি, ওখানে কী হয় রে বাবা, 4তলা বাড়ি আমাদের ঠিক আছে, কিন্তু নিচে থেকে উপর অবধি এটা তো কম্প্যাক্ট কার্ডিয়াক সেন্টার, বেসমেন্টে ব্লাড ব্যাঙ্ক, ছাদের ওপর ক্যান্টিন, মাঝখানে ক্যাথল্যাব, দুটো ওটি, মাসে অ্যারাউন্ড 45 to 50 কেসেস ওপেন হার্টের, ওয়ান্ডারফুল। এবং ক্যাথল্যাব প্রসিডিয়ার্স 200 থেকে 250। আর আমার মনে হয় যে গ্রাম মফস্বলে আরো এরকম কার্ডিয়াক সার্জারি বা কার্ডিয়াক ট্রিটমেন্ট অ্যাভেলেবেল হওয়া উচিত। মিথটা যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে খুব হাই ইনভেস্টমেন্ট লাগে, কিন্তু অ্যাকচুয়ালি দ্যাট ইজ রং, ইট ইজ দ্য মিথ। ইনভেস্টমেন্টটা এমন কিছু বেশি না, সেটা ওটা অ্যাভেলেবল। হোয়াট ইজ ডিফিকাল্ট ইজ গেটিং মেন বিহাইন্ড দ্য মেশিন। রাইট, ঠিক। তো হার্টের ডাক্তারকে গ্রামে পৌঁছানোটা, মফস্বলে পৌঁছানোটা, সেটা হচ্ছে গিয়ে মুশকিল। ঠিক। তো আজকে মানে আমি লাস্ট মান্থের স্ট্যাটিস্টিক্স বলছি, পশ্চিমবাংলায় 140টা ক্যাথল্যাব আছে, 140। আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন কলকাতার বাইরে কোথাও ছিল না, কলকাতাতেও 4-5টা হবে, মানে হাতে গুনে বলতে পারবো, রবীন্দ্রনাথ টেগোর, বি এম বিড়লা, গভর্নমেন্ট সেক্টরে একমাত্র এসএসকেএম। তো আজকে গভর্নমেন্ট সেক্টরেতেও প্রচুর ক্যাথল্যাব আছে, আর প্রাইভেট সেক্টরে তো অসংখ্য আছে। এবং আমাদের হসপিটালটা হয়েছে 2019-এ, আমাদের হসপিটালটা হওয়ার পর তারপরে বর্ধমানে এখন 8টা না 9টা ক্যাথল্যাব, এবং বর্ধমানে কার্ডিয়াক সার্জারি হয় 4টে জায়গায়। তো ইট ইজ নট অনলি মি হু ইজ ডুইং দ্য জব, ঠিক, অনেকেই করছে, এবং দে ডুইং গুড ওয়ার্ক। একদম গ্রাম মফস্বলে এই কার্ডিয়াক সার্জারি বা কার্ডিয়াক ট্রিটমেন্ট আরো অ্যাভেলেবেল হওয়া উচিত। তার কারণ আমরা জানি যখন এই কার্ডিয়াক অ্যাটাক হয় বা এই হার্ট অ্যাটাক হয়, তখন প্রত্যেকটা সেকেন্ড কাউন্ট হয়। একজন গ্রাম থেকে বা মফস্বল থেকে কলকাতায় আসবেন, তার ট্রিটমেন্ট হবে, ক্যাথল্যাব অ্যাভেলেবেল আছে কিনা ততক্ষণে আমি জানি না, গোল্ডেন আওয়ার্স পার হয়ে যাবে। ঠিক। তো আমার মনে হয় যে এরকম আপনি যেরকম বর্ধমানে করেছেন, দুর্গাপুরে, এরকম আরো সব এবং শুধু তাই না, জেলাগুলোয় হওয়া উচিত। একটা ক্রিটিক্যাল পেশেন্টকে শিফট করাটা তো মুশকিল। হ্যাঁ, একদম। সে যদি টাইমেও আসে, এটা শিফট করতে গেলেও তো ইউ রিকোয়ার আ ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্স, এক্স্যাক্টলি। মানে সেটা তো একটা আইসিইউ অন হুইলস লাগবে। সেটাও তো অ্যাভেলেবেল নেই, অ্যাম্বুলেন্সই পাওয়া যায় না, লোকে ভ্যানে অটো করে নিয়ে যায়। ইন দ্য সেম কনটেক্সট আরেকটা জিনিসও বলতে হবে, আগে যেটা হার্টের ট্রিটমেন্ট ওয়াজ ভেরি এক্সপেন্সিভ, হ্যাঁ, এখন কিন্তু এই গভর্নমেন্টের সব স্কিমের জন্য হার্টের ট্রিটমেন্ট ইজ অ্যাফোর্ডেবল অ্যান্ড অ্যাভেলেবল টু এভরিওয়ান। তো মানে পকেটে একটা টাকা না থাকলেও, হ্যাঁ, সে কিন্তু একটা যে কোনো জায়গায় গিয়ে একটা হার্টের প্রসিডিওর করতে পারবে, কিচ্ছু না থাকলেও। তার খাওয়ার পয়সা না থাকতে পারে, হার্টের কেন, মানে সব রকম চিকিৎসাই হবে, কিন্তু সে একটা বেসিক একটা একটা অ্যাঞ্জিওপ্লাস্টি, একটা পেসমেকার লাগা, একটা বাইপাস সার্জারি, একটা ভ্যালভ রিপ্লেসমেন্ট, সব করা যাবে। তো এটাও খুব ইম্পর্ট্যান্ট। আগে লোকে কী করতো, সে বলতো যে যখন আমার 2 লাখ টাকা খরচা হবেই তখন আমি কলকাতায় এসে করাবো না, আর যে কলকাতায় থাকতো সে বলতো যে যখন আমার 2 লাখ টাকা খরচা হবেই আমি কলকাতায় কেন করাবো, আমি ব্যাঙ্গালোরে কেন যাবো না। ঠিক। যাদের একটু বেশি পয়সা তারা বলতো যে সিঙ্গাপুরে গেলেই তো হয়, এখন তো লোকে চোখের চিকিৎসা করতো সিঙ্গাপুর চায়, ইউএস চায়। ঠিক, সেটা একটা ব্যাপার, এমন নয় কি ওই চোখের চিকিৎসা যেটা হয়েছে সেটা এখানে অ্যাভেলেবল নয়, সব এখানে অ্যাভেলেবল।
তাহলে কিরম ভাববো না, আমরা নিজেরাই সরকারি পরিষেবায় বিশ্বাস করছি না। এটা বিশ্বাস না করার ব্যাপার নেই, এটা তো সবকিছু ডেভেলপ হচ্ছে, লোকের কাছে অ্যাভেলেবলও হচ্ছে। এবং তোমাকেই বলছি, তুমি যখন দেখবে যে একটা হসপিটালে আগে এতজনের অপারেশন হয়ে গেছে, তখন তুমি ইউ ফাইন্ড মোর ট্রাস্ট ইন দ্যাট প্লেস। True. আমার আগে যখন 2019 যখন শুরু করেছিলাম আমি, তখন আমার ওপিডিতে 2-3 জন আসতো, মানে যে আর কোথাও যেতে পারবে না, সে বলছে যে কলকাতায় গেলেও তো কার্ডে হবে, কিন্তু কলকাতায় যাতায়াতের খরচাটাও নেই। ঠিক কলকাতায় এসেও তো তাকে দুবার খেতে হবে রে ঠিক বাবা, ঠিক। সেটারও তো একটা খরচা আছে। ওখানে তো সেই খরচাটাও লাগছে না, সে তো বাড়ি থেকেই মুড়ি বেঁধে নিয়ে আসছে, রাত্রেবেলা বাড়িতে গিয়ে খাচ্ছে। তো ওই পেশেন্টগুলোর জন্যে যেটা হয়েছে, ওদের ট্রাস্টের জন্যে এখন কিন্তু জেনারেল পাবলিকও ট্রাস্ট করছে। তারাও দেখছে যে হয়তো কারোর বাড়িতে কোনো কাজের লোকের আমি অপারেশন করেছি, হ্যাঁ, তারপরে তো তাদের বাড়িতে যখন বাবুর যখন হার্ট অ্যাটাক করছে, তখন সেও আসছে, সে বলছে যে না, আমার কাজের লোকটা তো এসে অপারেশন করে তো ভালোই কাজ করছে। সত্যি, হ্যাঁ একদম এমনি করেই পারে। একদম। মানে বিশ্বাস করবে না, আজকে মানে আমি ওখানে গেলেই আমার ওপিডিতে এত রকম লোক আছে, এবং নট অনলি হার্টের প্রবলেম, ওরা জানে যে এখানে একটা বিশ্বস্ত চিকিৎসক আছে, যে গেলে একটা জেনুইন একটা অ্যাডভাইস দেবে। তো ইট টেক্স টাইম টু আনট্রাস্ট, কিন্তু এই কথাটা ভুল যে গ্রামে গেলে পেশেন্ট হবে না। ইফ ইউ ক্যান বিল্ড দ্য ট্রাস্ট, পেশেন্ট হবে। আর ডাক্তারবাবু, আপনার করা সবচেয়ে ডিফিকাল্ট সার্জারি? ওই যেটা বললাম যে ওই হার্ট অ্যাটাক হয়ে অনেক সময় হার্টের একটা ওয়াল রাপচার হয়ে যায়, হ্যাঁ, সেটাকে আমরা বলি যে ফ্রি ওয়াল রাপচার বা ভেন্ট্রিকুলার সেপ্টাল রাপচার। ওই অপারেশনগুলো চ্যালেঞ্জিং হয়, ওই অপারেশনগুলো ইমার্জেন্সি হয়। আমি জানি না কেন ওগুলো মাঝরাতে হয়, মানে আমি তো যত কটা অপারেশন করেছি প্রত্যেকটাই মাঝরাতে। মানে সারাদিন ধরে ওরা বিভিন্ন সেন্টার ঘুরতে থাকে, লোকে বলে করবো না, হাই রিস্ক, হ্যান ত্যান করে। এবং হার্টটা সত্যিই খারাপ থাকে, সত্যি খারাপ থাকে, মানে একটা কাপড় ফেঁসে গেলে যেরকম হয় না, এটা সেলাই করছি, হ্যাঁ, তার পাশ থেকে ছিঁড়ে যাচ্ছে, সেরকম হয়। মানে ইট রিকোয়ার্স লট অফ থিঙ্কিং, যে প্রত্যেকটা বাইট কোথা থেকে নেবো, কতটা দূর থেকে নেবো, কি কতটা টেনশন দেবো ওই নটে। অ্যান্ড অবভিয়াসলি এগুলো কিন্তু এমআইসিএস হয় না, এগুলো পেশেন্ট ঢুকলো, হ্যাঁ, সঙ্গে সঙ্গে অ্যানেস্থেটিস্ট দেখবেও না যে পেশেন্টে জন্ডিস আছে না কি এইচআইভি আছে না কি আছে, সে তাকে ঝপ করে তাকে টিউব পড়াবে, এবং উইদিন মিনিটস তার বুক খুলে সে হার্ট লাং মেশিনের সাপোর্ট দেওয়া হবে। ততক্ষণ অবধি ঠিক আছে, তারপরেতে যখন ওই হার্ট লাং মেশিন থেকে যখন আবার ব্লাড প্রেশারটা যখন হার্টের উপর যাবে, সেটি হচ্ছে চ্যালেঞ্জিং। সবার হার্ট ভালো থাকুক, আপনাদের কাছে যেন যেতে না হয় এই কামনাই করি আমরা ঈশ্বরের কাছে। একদম কেউ না আসলে আবার খুব মুশকিল হয়ে যাবে। ডাক্তারবাবু, প্রথমে বড় করে কেটে সার্জারি করা হতো, তারপর 3 ইঞ্চি কেটে বাইপাস, রোবোটিক্স, মিনিমালি ইনভেসিভ সার্জারি, এত কিছু এসে গেছে। তো আগামী দিনগুলোতে আপনারা কি দেখতে পাচ্ছেন? কি কি সার্জিক্যাল ট্রিটমেন্ট আসতে চলেছে হার্টের জন্য? না না, সার্জিক্যাল তো একই নয়, ইউ ইদার চেঞ্জ দ্য অ্যাপ্রোচ, মানে হয়তো ছোটো কাটা ফুটো করে, কিন্তু অ্যাকচুয়ালি র্যাডিক্যাল কিছু হবে যদি এটার কোনো কিওর বেরোয়। হ্যাঁ, যে ওষুধ কিওর মানে আমি বলছি, সে ফর এক্সাম্পল এমন কিছু বেরোলো জিন থেরাপি, যাতে সে চোখে আর ক্যাটারাক্ট হলো না, হ্যাঁ, এটা ভ্যাকসিনের মতো কিছু ইঞ্জেকশন দিয়ে দিল মেবি 18 বছর বয়সে, যাতে তার বয়সকালে তার আর ক্যাটারাক্ট হলো না। সেরকম এমন কিছু থেরাপি বেরোলো যাতে তার ব্লকেজ হলো না, মানে কোলেস্টেরল হ্যান্ডলিংটা বডিতে এমন হয়ে গেল। সেইগুলো হয়ে গেলে কিন্তু তাহলে আমাদের ঝাঁপি বন্ধ করতে হবে। না না, আপনারা তখন তো নতুন ঝাঁপি খুলবেন। এটা হ্যাঁ, তখন ওইটা দিয়ে করতে হবে। না, আমি তো আবার রান্নার ইয়েও করতে হবে, ভাতের হোটেলে করতে হবে। মানে হসপিটালে খাবার ডেলিভারি আপনি করবেন, ভালোই হবে ব্যাপারটা। তো সবার হার্ট ভালো থাকুক, হার্ট সুস্থ থাকুক এই কামনাই করি। আর ডাক্তারবাবু, যাতে হেলদি হার্ট থাকে, বাইপাস না হতে হয়, কি করা উচিত আমাদের? এগুলো সবাই জানে, কিন্তু হ্যাঁ, আরেকবার মনে করি, এটা না জানলেই হবে না, এটা করতে হবে। হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট থিং। মোস্ট ইম্পর্টেন্ট। এই লোকজন বলে যে খাবার দাবার এই ওই, তো গ্রস ব্যাপারটা হচ্ছে যে খাবারটা দেখে নিজের মনে পাপ হবে না, সেই খাবারটা খাওয়া উচিত। আমাকে এত পেশেন্ট জিজ্ঞেস করে যে ডাক্তারবাবু এই মাটন খাওয়া যাবে কি না, এই খাওয়া যাবে না, কেউ জিজ্ঞেস করে না লাউয়ের তরকারি খাওয়া যাবে কি না। হ্যাঁ, তো হেলদি খেতে হবে, মানে ইট মে নট বি ভেরি টেস্টি, কিন্তু এই এক্সেসিভ অয়েল অ্যাভয়েড করতে হবে, একটু মিনিমাম হাঁটাচলার মধ্যে থাকতে হবে। আমি তো অস্ট্রেলিয়ায় যখন ছিলাম তখন ওখানে একটা অদ্ভুত জিনিস দেখতাম,
যে প্রচন্ড ডাইনামিক, সবাই ছুটছে রাস্তা দিয়ে। হ্যাঁ, সকালবেলায় বিকালবেলায় মাঝ রাতে দেখছি লোকে ছুটছে, যারা ক্যাঙ্গারুর দেশ তো। হ্যাঁ, কিন্তু মানে আমি জানি না এটা কেউ নোট করেছে কিনা, 30-35 বছরের ছেলে পেলে তারা ইয়েতে নি সার্জারি লাগছে, হিপ সার্জারি লাগছে, তারা এত ফিজিক্যালি অ্যাক্টিভ। তো সেটাও খারাপ। হ্যাঁ, মানে হাতটা ঠিক থাকলো আর হাঁটুটা খারাপ হয়ে গেল, তোর ইঞ্জিনটা নিয়ে হবেটা কি যদি গাড়ির টায়ারটা না থাকে? একদম একদম। হ্যাঁ, তো নর্মাল মডারেট কাজকর্ম করতে হবে। তো যদি নর্মাল কোনো কাজে যে যদি কেউ হাঁপিয়ে যাচ্ছে, হ্যাঁ, তার শ্বাসকষ্ট হচ্ছে, আউট অফ ব্রেথ হয়ে যাচ্ছে, বুক ধরফর করছে, দ্যাট মে নট বি অলওয়েজ ডিউ টু হার্ট ডিজিজ। এটা এমন হতে পারে যে তার বডিটা বড় হয়ে গেছে। মানে একটা ছোট হাতির ইঞ্জিনে যদি এটা 407 লাগিয়ে দিই, হ্যাঁ, সে তো টানতে পারবে না। তো তাহলে সেটা খেয়াল রাখতে হবে যেন খুব চওড়ায় যেন বেশি না বাড়ি। হাইটে বাড়া বন্ধ হয়ে যাওয়ার পর তারপর তো মানুষ তো আমরা চওড়াতেই বাড়তে থাকি। তো সেইটাকে একটু খেয়াল রাখতে হবে, ওজনটা একটু খেয়াল রাখতে হবে। ইউ শুডন্ট স্মোক। মানে দ্যার ইজ নাথিং অ্যাজ আ সেফ নাম্বার ওর আ সেফ সিগারেট। কোন সিগারেট স্বাস্থ্যের জন্য ভালো? এই বিপরীত ধর্মের কথা বলছি আমি। মানে স্বাস্থ্যের জন্য কোনটাই ভালো না, কিন্তু ওই অনেকে বলে না কোনটা কম ক্ষতিকারক, যে রোল করা নাকি রোল না করা। আমাদের একটা বই আছে প্যাথোলজির, সেখানে ওই যেটা জেনারেল যেটা ক্যান্সারের চ্যাপ্টারটা, তার লাস্ট প্যারাগ্রাফে লেখা আছে, there has been a lot of controversy regarding safe cigarettes, filtered and non-filtered ones, rolled and মানে যেগুলো বাজারে পাওয়া যায় সেই সিগারেট, হাতে রোল করে বানানো। তো বলছে যে দ্য সেফেস্ট সিগারেট টিল ডেট ইজ দ্য নন স্মোকড ওয়ান। তো আমার এটা খুব ভালো লাগে, আমার খুব মানে মাথায় লেগেছে। আমি পেশেন্টদেরও বলি, পেশেন্ট এসে তো কখনো না এই সকালবেলা যখন বাথরুম যাই তখন একটা খেয়ে ফেলি। আমি না খেলেও কিন্তু হবে, এটা তো এমন নয় পেটে কতদিন আটকে থাকবে, বেরোতে তো হবেই। তো সেটাই হচ্ছে ব্যাপার, ইউ শুড অ্যাভয়েড স্মোকিং। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে, আপনি অনেক কিছু জানালেন আমাদেরকে, মানে মন খুলে আর কি কথা বললাম আমরা আজকে, বুক খুলে, দিল চির কে বাত কিয়া। তো আপনারও নিশ্চয়ই ভালো লেগেছে আমাদের সাথে আড্ডা মেরে আজকে। খুব ভালো লাগলো, আর ভেরি ইন্টারেস্টিং। তো বাকি সব রকম ইয়ে নিয়ে ইউ শুড ডু মোর ওয়ার্ক লাইক দিস, এতে তো অ্যাওয়ারনেস বাড়বে একদম। এবং আপনাদের মতো ডাক্তারবাবুদের যদি পাই তাহলে আরো অ্যাওয়্যার হতে পারবে সবাই, কারণ আপনি এত কঠিন একটা বিষয় এত সহজে বোঝালেন। উফ, কারণ এগুলো সব মাথার উপর দিয়ে যায় আমরা জানি, এবং খুব কঠিন সাবজেক্ট আপনি যেটা বললেন। কঠিন তো সব সাবজেক্টই কঠিন, এত বছরের পড়াশুনো আপনি জাস্ট এই 1-1.5 ঘন্টায় বোঝালেন এত সহজভাবে। তো থ্যাংক ইউ সো মাচ। আমি চাই যে আপনার সাথে আরো আমরা কথা বলি, আরো আড্ডা মারি, তবে সময় সীমিত। আমাদের সাথে আজকে আড্ডা দিলেন ডক্টর সপ্তর্ষি রয়, এবং তার সাথে ধন্যবাদ জানাবো আমাদের আজকের পর্বের গিফট পার্টনার শালিমারকে। এবং তার সাথে আপনাদের বলবো যে প্লিজ বুক চিরে আমাদের সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, ভালোবাসা দিন, এবং এই এপিসোডটা শেয়ার করুন যারা সারাদিন এই চিন্তায় হার্ট ডিজিজ বাড়িয়ে ফেলছে, তাদের মনে রিল্যাক্স থাকুন, এখন ভালো ট্রিটমেন্ট অ্যাভেলেবেল হয়ে গেছে, তাই তো? বলুন একটু কমেন্ট করতে। আগে থেকেই ডাক্তার দেখেন যাতে এইসব করতেই না হয়, মানে নিজেদের একটু স্বাস্থ্যের উপরে একটু খেয়াল রাখুন। আর যদি অসুস্থ হন তাহলে তো অবশ্যই ডাক্তার দেখাবেন, কিন্তু নিজে ডাক্তারি করবেন না, ডাক্তারি করবেন না। প্লিজ আমাদের কমেন্ট করে জানান, আর কোন বিষয় নিয়ে চান যে আমরা নতুন পর্ব নিয়ে আসি। তাহলে এখান থেকে টাটা বাই বাই বলছি। আমি সায়ন, আমি কুশল, ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ইনজেকশন নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন যাতে ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়, আর যদি অসুস্থ হন তাহলে নিজে ডাক্তারি করবেন না। স্টে ফিট, স্টে হেলদি। টাটা।